ঠিক আছে, তাহলে প্রেসারটা বের করি। ঠিক আছে, এটাকে বলি আমরা হাইপার টেনশন। ঠিক আছে, হাইপার মানে আমরা বেশি জানি। ঠিক আছে, হাইপার মানে কি বেশি বা মোর, আর টেনশন মানে হচ্ছে প্রেসার। তাহলে প্রেসার যেখানে বেড়ে গেছে সেটাকে আমরা কি বলবো? হাইপার টেনশন। আর যদি প্রেসার কমে যায় তাহলে তাকে কি বলবো? হাইপোটেনশন। হাইপো মানে কম। ঠিক আছে, যেরকম আমরা কি পড়েছি হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড কমে গেছে, হাইপার থাইরয়েডিজম থাইরয়েড অ্যাক্টিভিটি বেড়ে গেছে। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে। তাহলে এবার আমাদের জানতে হবে যে নর্মাল প্রেসার তাহলে কোনটা। প্রেসার মানে এখানে কিন্তু আমরা অবশ্যই ব্লাড প্রেসারের কথা বলছি। ঠিক আছে, তাহলে নর্মাল প্রেসার হচ্ছে 120/80 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, এই 120টাকে আমরা কি বলি? উপরেরটাকে সিস্টোলিক ব্লাড প্রেসার, আর নিচেরটাকে বলি আমরা ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। ঠিক আছে, এইটা হলো নর্মাল ব্লাড প্রেসার। এবার এটা হচ্ছে, এবার এখন মানে ধরুন একটা মানুষের এবার হচ্ছে যে এটা কাট অফ লেভেলটা বলে দিই, তাহলে এটা হলো নর্মাল প্রেসার। ঠিক আছে, এবার অনেকগুলো স্টেজ আছে, আমি ওর মধ্যে যাচ্ছি না, সিম্পলিফাই করে দিচ্ছি আমি। তাহলে আমরা হাইপার টেনশনকে সিম্পলি H10 দিয়ে লিখি। H10 মানে হাইপার টেনশন সংক্ষেপে। ঠিক আছে, এটা মেডিকেল অ্যাব্রিভিয়েশন, সুতরাং অসুবিধা কিছু নেই। মেডিকেল সাইন্সে H10 কথাটা মানে হচ্ছে হাইপার টেনশন। এটা একবার অ্যাকসেপ্টেড একটা ইন্টারন্যাশনাল নোটেশন বলতে পারেন। যদি কারো প্রেসার ব্লাড প্রেসার 140/90 বেশি হয়, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হাইপার টেনশন। এবার এটা যত বাড়বে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এরকম আছে, অত এখন আমার জানার দরকার নেই। আমাকে দেখতে হবে যে প্রেসারটা কত হচ্ছে। 140/90 যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি হাইপার টেনশন। এবার ধরুন কারো ব্লাড প্রেসার আমি পেয়ে গেলাম 145/90, বা আমি হয়তো 92 আর কি সামথিং একটা আর একটা ভ্যালু ধরলাম। ঠিক আছে, 95, 96 কিছু একটা পেয়ে গেলাম, তাহলেই কি আমরা সঙ্গে সঙ্গে প্রেসারের ওষুধ শুরু করে দেবো? সেটা না। এবার কখন ট্রিটমেন্ট করবো না সেটা আমি পরে আসছি, আগে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করি। এবার ধরুন একটা মানুষের বয়স হচ্ছে ধরুন 60 বছর, 12 হয়তো 70 হয়ে গেছে। ঠিক আছে, এসব ক্ষেত্রে যদি কেউ জিজ্ঞাসা করে যে নর্মাল ব্লাড প্রেশার কত, তাহলে কিন্তু 140/90। ইভেন কোনো রিকমেন্ডেশনে 150/90টাকে নর্মাল বলছে এখন, মানে অবশ্যই বেশি বয়সের ক্ষেত্রে, মানে 50, 60, 70 যাদের হয়ে গেছে। আমাদের ক্ষেত্রে সেটা বেশি। ঠিক আছে, না আমাদের ক্ষেত্রে ইয়াং এজে 140/90 অব্দি আমরা কিন্তু প্রেশারে কোনো ট্রিটমেন্ট দেবো না। তার যদি বেশি থাকে তখন সিমটম দেখে আমি ট্রিটমেন্ট করবো, সেটা আমি পরে আসছি। আগেটা বোঝার চেষ্টা করা, তাহলে কী হলো যে 140/90 যে কোনো এজে, মানে ধরো আমার এখন প্রেশার দেখে নেন 140/90 পেয়ে গেছে, তার মানে ওষুধ শুরু করবো না। বেশি হয়তো মানে লেভেল ক্রস করে গেছে, প্রথমে লাইফস্টাইল মডিফিকেশান করবো, সেটা আমি পরে আসছি। ঠিক আছে, মানে কাট অফ লেভেলটা মনে রাখবেন 140/90। ঠিক আছে, আর কখনোই একটা সিঙ্গেল ভ্যালু দেখে আমরা বলে না যে ব্লাড প্রেশার হয়ে গেছে। কারো যদি এক্সেসিভ ব্লাড প্রেশার বেশি পায় সেটা তো আলাদা ব্যাপার, তাহলে সেটা ঠিকই আছে। কিন্তু নর্মালি যখন আমরা যখন প্রেশারে কারো বেশি পেলাম, সঙ্গে সঙ্গে কিন্তু ওষুধ আমরা দিই না। পেশেন্ট হয়তো আধা ঘন্টা আর 1 ঘন্টা ওয়েট করতে বললাম, বা 2 দিন পরে হয়তো আবার প্রেশারটা চেক করতে বললাম। 2-3টা রিডিং নেওয়ার পরও যদি দেখি যে প্রেশারটা একই রকম থাকছে, বেড়ে থাকছে, তাহলে সেটাকে তখন আমরা হাইপার টেনশন বলবো। ঠিক আছে, সিম্পলি এবার একটু প্রথমে বুঝতে হবে যে সিস্টোলিক ব্লাড প্রেশার জিনিসটা কি, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার জিনিসটা কি। সিস্টোলি মানে কি? হার্টের সংকোচন, হার্ট যখন মানে কন্ট্রাক্ট করছে, সংকুচিত হচ্ছে, সেটাকে বলে আমরা সিস্টোলি। আর যখন হার্ট প্রসারিত হচ্ছে বা সেটাকে আমরা বলি ডায়াস্টোলি। ঠিক আছে, তাহলে সিস্টোলি আর ডায়াস্টোলি, সিস্টোলি আর ডায়াস্টোলি, সিস্টোল ডায়াস্টোল বলবেন না, সিস্টোলি ডায়াস্টোলি। এবার দেখুন খুব সিম্পলি যেটা আমি হার্টের ছবি আঁকি, এটা হচ্ছে একটা আমাদের হার্ট। ঠিক আছে, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টা বার হয়। এই অ্যাওর্টা কী করে? আমাদের অল ওভার বডিতে ব্লাড সাপ্লাই দেয়। ঠিক আছে, এবার হচ্ছে যখন হার্ট কন্ট্রাকশন করার উদ্দেশ্যটা কি, যে লেফট ভেন্ট্রিকল থেকে এখানে অক্সিজেনেটেড ব্লাড থাকে, মানে অক্সিজেন সমৃদ্ধ অক্সিজেনেটেড ব্লাড থাকে। এই অক্সিজেনেটেড ব্লাডটাকে সমস্ত শরীরে ব্লাডটাকে পৌঁছে দিতে হবে। তাহলে কি হয়, এই ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন করে, এটার ব্যাপারটা আলাদা। রাইট ভেন্ট্রিকল, এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, মানে যখন ভেনাস ব্লাডটা এখানে আসে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা এখন ছেড়ে দেন, এটাতে চলে আসি আমরা। ঠিক আছে, তাহলে এই ব্লাডটাকে বডিতে পাঠানোর জন্য ভেন্ট্রিকল কী হয়, কন্ট্রাকশন করে। ঠিক আছে, কন্ট্রাকশন করে, যখন এই কন্ট্রাকশন করে এই ভেন্ট্রিকলের ভেতরে প্রেসার তৈরি হয়, কারণ প্রেসার ক্রিয়েট না হলে ব্লাডটাকে তো পুশ করতে পারবে না।
সে সিস্টোলির সময় ভেন্ট্রিকেলের মধ্যে যে প্রেশারটা ক্রিয়েট হয় সেটাই হচ্ছে 120 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে, যখন ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হলো, ভালভটা ওপেন হয়ে গেল, তখন ব্লাড কি হচ্ছে, এখানে চলে যাচ্ছে, পুশ হয়ে গেল। এই যে প্রেশারটা মানে ভেন্ট্রিকেল থেকে প্রেশারটা শিফটেড কোথায় হলো, অ্যাওর্টাতে হচ্ছে। যখন আমরা হাতে এখানে প্রেশারটা চেক করি ব্র্যাকিয়াল আর্টারি বা সাবক্লেভিয়ান আর্টারি, ঠিক আছে, অ্যাকচুয়ালি সেই প্রেশারটা আমরা মেজার করছি। তাহলে যেটা আমরা হাতে ব্লাড প্রেশারে কাফ লাগিয়ে প্রেশার চেক করছি, সেটা বেসিক্যালি কোন প্রেশারটা, ডিউরিং দ্য সিস্টোলি লেফট ভেন্ট্রিকেলের ভেতরে যে প্রেশারটা ক্রিয়েট হয়েছে, সেই প্রেশারটা সাকসেসফুলি ট্রান্সমিট হয়েছে আর্টারির মধ্যে, অ্যাওর্টার মধ্যে। সেই প্রেশারটা আমি এখানে ইনডিরেক্টলি মেজার করছি, ডাইরেক্টলি করছি না, কিন্তু কাপ বসিয়ে আমরা মেজার করি, নিয়মটা পড়ে আসছি আমি। তাহলে ডিউরিং দ্য সিস্টোলি লেফট ভেন্ট্রিকেলের ভিতরে যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে টু পুশ দ্য ব্লাড ইনটু দ্য সিস্টেমিক সার্কুলেশন, সেই প্রেশারটাই সাকসেসফুলি অ্যাওর্টার মধ্যে প্রথমে ট্রান্সমিটেড হচ্ছে। সেই প্রেশারটাই যখন আমাদের পেরিফেরাল আর্টারি, ব্র্যাকিয়াল আর্টারি বা সাবক্লেভিয়ান আর্টারি দিয়ে আসছে, সেই প্রেশারটাকে আমরা কিন্তু মেজার করছি। তাহলে এখানে যে প্রেশারটা আমরা দেখছি, এই যে উপরের প্রেশারটা যেটা বললাম, যা সাপোজ 120/80, ঠিক আছে, এই প্রেশারটা কিন্তু কোন প্রেশারটা, এই লেফট ভেন্ট্রিকুলার প্রেশারটা, এটা ডিউরিং সিস্টোলিক প্রেশারটা ক্রিয়েট হয়েছে, সেই জন্য এটাকে বলছি আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার। এবার হচ্ছে যেই ব্লাডটা সাকসেসফুলি অ্যাওর্টারে চলে যায়, তখন কি ভালভটা ক্লোজ হয়ে যায় আর ব্লাড বেরোবেন, তখন কি হবে, ভেন্ট্রিকেলটা প্রসারিত হবে, ডায়াস্টোলি হবে। এবার হচ্ছে যে যখন প্রেশারটা আর্টারির মধ্যে চলে গেছে, তখন এই হলো অ্যাওর্টা, ঠিক আছে, এই অ্যাওর্টারে তো বাদ চলে গেছে। এবার কি হচ্ছে, অ্যাওর্টা থেকে ব্লাড নিচের দিকে নামছে, সমস্ত শরীরে ব্লাড সাপ্লাই হবে। তারপরে কি হচ্ছে, আর্টারিগুলো তৈরি হবে অ্যাওর্টা থেকে। এই আর্টারি যখন হয়, তাহলে আস্তে আস্তে ছোটো ছোটো ডায়ামিটারগুলো হতে হতে কী হবে, আর্টারিওল তৈরি হয়। একদম সব থেকে ছোটো ডায়ামিটার যে ভেসেলগুলো আর্টারিওল বলি, এগুলো। তারপরে কি এখান থেকে ক্যাপিলারি তৈরি হয়, আর্টারিওল হলো, তারপরে ক্যাপিলারি তৈরি হচ্ছে, আর্টারিওল হলো, তারপরে ক্যাপিলারি হলো, তারপর ভেনাস সিস্টেম তৈরি হচ্ছে। এখানে কি হয়, ক্যাপিলারিতে টিস্যুতে অক্সিজেন বা নিউট্রিয়েন্টসগুলো চলে যাবে, ঠিক আছে, তাহলে টিস্যুতে অক্সিজেন যাবে, নিউট্রিয়েন্ট যাবে। যখন এই ব্লাড প্রেশার মানে যখন ডায়াস্টোলি চলছে হার্টের মধ্যে, তখন প্রেশার ব্লাডটা কোথায় আছে, ভেসেলের মধ্যে আছে, ভেসেল দিয়ে ক্রস করছে। এই যে আর্টারিওলার জায়গাটা, এখানে একটা রেজিস্ট্যান্স মানে বাধা থাকে। একটা সরু পাইপ দিয়ে যদি ব্লাড ফ্লো বা জল যাচ্ছে, সেটা বাধা থাকবে তো, একটা প্রেশার থাকবে তো। এই যে ব্লাড ফ্লো হচ্ছে এখানে এরকম ন্যারো হওয়ার কারণে এখানে অনেক ইলাস্টিক টিস্যু থাকে, অত জানতে হবে না, সিম্পলি মেকানিজমটা বোঝানোর চেষ্টা করছি। যখন এখানে ক্রস করে ডিউরিং দ্য ডায়াস্টোলি, এখানে প্রেশার ক্রিয়েট হয় বা ব্লাডটা একটা প্রেশার ফিল করে। সেটা যেহেতু ডিউরিং দ্য ডায়াস্টোলি হচ্ছে, সেটাকে আমরা বলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কিন্তু আমরা হার্টের প্রেশারটা মেজার করছি না, ঠিক আছে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার মানে হচ্ছে ডিউরিং ডায়াস্টোলি ব্লাড যখন আর্টারিওল দিয়ে মানে ক্রস করছে বা ভেসেল দিয়ে যাচ্ছে, তো একটা প্রেশার রেজিস্ট্যান্স পাই, সেই প্রেশারটাই হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। কেন হয় তার কারণ আছে, এটা নামও আছে একটা, এটাকে পেরিফেরাল রেজিস্ট্যান্স বলা হয় বা প্রান্তীয় বাধা, যেটাকে বাংলায় যদি খুব বলা যায়। এই পেরিফেরাল রেজিস্ট্যান্সটাই হচ্ছে বেসিক্যালি কি, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। মানে হার্টের মধ্যে যখন ডায়াস্টোলি চলছে, ব্লাড অলরেডি বেরিয়ে গেছে, আর্টারি দিয়ে ক্রস করছে, আর্টারিওল দিয়ে যাচ্ছে, সেখানে প্রেশার ক্রিয়েট হচ্ছে, সেই প্রেশারটাই হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স, সেটাই হচ্ছে বেসিক্যালি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, ঠিক আছে। তাহলে সিস্টোলিটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার প্রেশার, আর ডায়াস্টোলিটা হচ্ছে, তাহলে সিস্টোলিক বিপিটা হচ্ছে কি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেফট ভেন্ট্রিকুলার প্রেশার। আর যেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বললাম, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে ভেন্ট্রিকেল যত বেশি জোরে কন্ট্রাকশন করবে, সিস্টোলিক ব্লাড প্রেশার বেশি হবে। আর এইখানে বাধাটা মানে পেরিফেরাল রেজিস্ট্যান্স যত বেশি হবে, তাহলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটাও বেশি পাবে। আজ থেকে সব কিছু ভুলে যাবেন, তাহলে একটাই মনে রাখবেন, উপরটা সিস্টোলিক, নিচেটা ডায়াস্টোলিক। নর্মাল হচ্ছে 120/80, 140, 90-এর উপর গেলে আমরা হাইপার টেনশন বলি, বাস এই তিনটে কথাগুলো। সেটা বোঝানোর জন্য একটা গুছিয়ে বললাম জিনিসটা। তাহলে নর্মাল প্রেশার কত, 120/80, ঠিক আছে, বলুন, নাহলে মুখস্থ হবে না, ওই বাচ্চাদের মধ্যে ধরে ধরে মুখস্থ করাতে হবে, ঠিক আছে। আর 140/90-এর উপর হলে তবে সেটাকে আমরা হাইপার টেনশন বলবো, ঠিক আছে। এবার সেটা যত বেশি বাড়বে, সেটাকে স্টেজ 1, স্টেজ 2 দেওয়া হয়, ঠিক আছে। এবার হচ্ছে যে কারো একটা ব্লাড প্রেশার আমি হঠাৎ করে দেখলাম যে 150/90 পাচ্ছি, ঠিক আছে, তাহলে বাই ডেফিনিশন আমি অন্তত স্টেজ 1 হাইপার টেনশন বলতেই পারি, ঠিক আছে, বা হাইপার টেনশন, খুব সহজ কথায়। কিন্তু এইটা যখনই আমরা প্রেশার পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমরা পেশেন্টকে আমরা ওষুধ দিয়ে দিই না, তাকে আমরা দেখি যে অন্য কোনো প্রবলেম আছে কিনা, প্রেশার থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি না থাকে, আমরা আবার কি বলি, প্রেশারটা আবার চেক করতে হবে। তা আমি 1-2 ঘন্টা পর চেক করতে পারি বা আরেকদিন চেক করতে পারি, কারণ 150-90 পেশে আমার পেশেন্টের কিছু হবে না। আবার পেশেন্ট কী হয়, বা গ্রামের দিকে পেশেন্টের ভেতরে আপনার প্রেশার বেড়ে গেছে, বা টেনশন শুরু, 150-90 দুম করে প্রেশার খেয়ে নেবে, দেখা গেলো কোনো একটা কারণে
প্রেশারটা সে সময় হয়তো বেড়েছিল। একটা প্রেশার কি সবসময় ফ্লাকচুয়েট করে, কখনো ফিক্সড লেভেলে থাকে না, কখনো বাড়ে কখনো কমে। হয়তো সে সময় অ্যাংজাইটি ছিল, টেনশন ছিল, হয়তো কোনো কারণে প্রেশারটা একটু বেড়েছে, দুম করে ওষুধ খেয়ে নিল, প্রেশারটা কমে যায়। সেই জন্য কাউকে হাইপার টেনশন বলতে গেলে আপনি 2-3 বার প্রেশারটা চেক করতে হবে, ঠিক আছে। তারপর যদি দেখা যায় প্রেশারটা সবসময় বেশি থাকছে, তাহলে আমরা আস্তে আস্তে ডোজ দিই। এবার এসব ক্ষেত্রে কি হয়, খুব লো ডোজের ওষুধ লাগে, মানে যদি আমি দিতেই হয় বা দরকার থাকে যে সবসময় প্রেশারটা বেশি থাকছে, হ্যাঁ যদি আমার এজে মানে এই বয়সে এরকম প্রেশার থাকে তাহলে এটা কমাতে হবে, নাহলে আবার পরবর্তীতে সমস্যা হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের শরীরে এই যে প্রেশার কখনো বাড়ে বা কমে তার অনেক মেকানিজম জানার কোনো দরকার নেই, ঠিক আছে, সেটা বলতে গেলে তো অনেক জটিল হয়ে যাবে। এবার হচ্ছে যে যখন আমরা কোনো হাইপার টেনশন ট্রিটমেন্ট করি তার আগে কতগুলো জিনিস দেখতে হয়, দুটো টার্ম অন্তত জানতেই হবে। একটাকে বলা হয় হোয়াইট কোট হাইপার টেনশন, আমি HTN লিখে দিলাম সম্পূর্ণ, ঠিক আছে। হোয়াইট কোট হাইপার টেনশন কথাটার মানে কি, মানে হচ্ছে যে ও যখন বাইরে থাকছে কোনো মানে এমনি, ঠিক আছে, যখন বাড়িতে আছে বা ঘুরে বেড়াচ্ছে কোথাও প্রেশার মাপছে, তখন কিন্তু প্রেশার নর্মাল আসছে। মানে এমনি অন্যান্য টাইমে যখনই প্রেশার মাপবেন প্রেশার নর্মাল, ও ডাক্তারের ক্লিনিকে গেছে, প্রেশার মাপা দেখালো প্রেশারটা বেশি আসছে। ধরুন কারো ব্লাড প্রেশার একেবারে নর্মাল, একদম নর্মাল, ঠিক আছে, এবার দেখা গেল সে কোথাও কোনো ডাক্তার দেখাতে গেছে অন্য কোনো কারণে হবে, ঠিক আছে, সেইখানে গিয়ে মানে চেম্বারে গিয়ে ডক্টরের চেম্বারে গিয়ে দেখা গেল ব্লাড প্রেশারটা আমার বেশি আসছে। আবার যখন বাইরে চলে গেলো, বাড়ি চলে গেলো, প্রেশার আবার নর্মাল। বা দেখবেন যে সব কিছু ঠিক আছে, হয়তো ছোটো একটা কোনো অপারেশন হবে, কোনো ECG হবে বা আর কিছু কোনো ল্যাবে ঢুকেছে, টেনশন হয়ে গেলো, প্রেশারটা বেড়ে গেল, ঠিক আছে। তো হোয়াইট কোট হাইপার টেনশন বলতে মেনলি বোঝায় যে ওর প্রেশার একদম নর্মাল, মানে একদমই নর্মাল, কখনোই প্রেশার বেড়ে থাকে না। বা যখন ডাক্তারের কাছে যাচ্ছে তখন প্রেশারটা বেড়ে যাচ্ছে, সেটা অ্যাংজাইটি থেকে হয়, টেনশন থেকে হয়। আর ডাক্তাররা, আমরা সবসময় তো অ্যাপ্রন পরে থাকি না, আমরা তো অ্যাকচুয়ালি আমাদের ড্রেস কোড কি হোয়াইট অ্যাপ্রন, ওটা হোয়াইট কোট বলা হয়। তার মানে পেশেন্ট যখন ডাক্তারের কাছে যাচ্ছে তখন তার প্রেশারটা বেড়ে যাচ্ছে, সেই জন্য এটাকে বলা যায় হোয়াইট কোট হাইপার টেনশন। মানে ডক্টরের চেম্বারে শুধু প্রেশারটা আমি বেশি পাচ্ছি, অন্যান্য সব প্রেশার নর্মাল আছে। এই প্রেশারটার কোনো ট্রিটমেন্ট করতে হয় না, কারণ প্রেশার বেশি নেই তো, শুধুমাত্র ডাক্তারের চেম্বারে প্রেশারটা বেশি পাচ্ছি আমি, এটা কোনো ট্রিটমেন্ট করতে হবে না। এটা কনফার্ম কীভাবে করবেন, বা বাড়িতে প্রেশারটা মাপতে হবে, 2-3 বার ক্রস চেক করে দেখতে, যদি দেখা যায় অন্য সব প্রেশারটা নর্মাল থাকছে, করা যায়। আরেকটাকেও বলা হয় মাস্ক হাইপার টেনশন, এটা খুব খারাপ জিনিস। মাস্ক পরার মানে কি, কাউকে মাস্ক করে টুপি পরে দেওয়া, মাস্ক করে দেওয়া, ঢেকে দেওয়া। এক্ষেত্রে উল্টোটা, মানে হচ্ছে যে যতক্ষণ সে বাইরে থাকছে প্রেশারটা তার সবসময় বেশি, এবং অদ্ভুতভাবে যখন ডাক্তারের চেম্বারে যায় তখন প্রেশার নর্মাল আসছে। এর মেকানিজম কেউ জানে না, এই সময় প্রেশার নর্মাল। তার মানে কি, যখন সে ডাক্তারের কাছে যাচ্ছে প্রেশারটা নর্মাল হয়ে যাচ্ছে, মাস্ক হয়ে যাচ্ছে, ঢেকে যাচ্ছে, এটা কিন্তু ট্রিটমেন্ট দরকার, কারণ সবসময় তার প্রেশার বেশি তো। আর ডাক্তারের চেম্বারে কোনো কারণেই হোক, আননোন মেকানিজম প্রেশারটা নর্মাল হয়ে যাচ্ছে, এটা কিন্তু ট্রিটমেন্ট দরকার। এবার আমি প্রেশার চেক করে দেখলাম যে নর্মাল, সেই জন্য প্রেশারটাকে এবার মানে দেখতে হবে, ঠিক আছে। এবং এটাকে তাহলে বুঝবো আমরা কীভাবে যে কার মাস্ক হচ্ছে কার। এখানে একটা জিনিস আছে, ওটাকে বলা হয় অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং মানে একটা কাফ লাগিয়ে দেওয়া হয়, পেশেন্ট যখন অ্যাম্বুলেশনে থাকবে নড়াচড়া করবে, ঠিক আছে, সবসময় ব্লাড প্রেশারটা মাঝে মাঝে রিডিং নেবে, একটা অ্যাভারেজ ভ্যালু দেয়। এইটা করলে তখন বোঝা যাবে যে মাস্ট হচ্ছে না হোয়াইট কোট হাইপার টেনশন হচ্ছে। এটা যদিও টেকনিক্যালি একটু অসুবিধা, হাতে কাপ লাগিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো বেটার হচ্ছে যে প্রেশারটা বারে বারে চেক করা যদি আমি কারো অ্যাবনর্মাল ভ্যালু পাই, ঠিক আছে। তাহলে বোঝা গেল, তাহলে একটা হচ্ছে যে বাইরে প্রেশার নর্মাল, ডাক্তারের কাছে প্রেশার বেড়ে যাচ্ছে, চেম্বারে যখন আসে সেটাকে বলছে আমরা হোয়াইট কোট হাইপার টেনশন, মানে ডাক্তারের হোয়াইট কোট দেখে তার প্রেশার বেড়ে যাচ্ছে, কথার মানেটা হচ্ছে এইটা। আর মাস্ক বা ঢেকে দেওয়া, বা যেটা আমি বুঝতে পারছি না, মানে বাইরে ব্লাড প্রেশার নর্মাল, ডাক্তারের চেম্বারে তার প্রেশার নর্মাল, এটা ট্রিটমেন্ট দরকার, কারণ প্রেশারটা বেড়ে থাকছে সবসময়, আর এটা ট্রিটমেন্ট দরকার নেই কারণ প্রেশার বেড়ে থাকছে না। এই জিনিসগুলো দেখতে হয়। বাট বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে মাথা ঘুরছে, পেশেন্ট ধরেন আমার প্রেশার বেড়ে গেছে, অনেকে হয়তো প্রেশারটা চেক করে, অনেক প্রেশার চেক না করে প্রেশার ওষুধ খেয়ে নেয়, যে মাথা ঘুরছে প্রেশার বেড়ে গেছে, প্রেশার ওষুধ খেয়ে নিয়েছে, ঠিক আছে। সেটা প্রেশারটা দেখতে হবে, হ্যাঁ খুব। এবার ধরুন কারো যদি ব্লাড প্রেশার দেখা গেল আমি 160/90 পেয়ে গেছি, তার মাথা ঘুরছে, তার মানে কি প্রেশারটার জন্য মাথা ঘুরছে? ডেফিনেটলি নট। প্রেশারটা হয়তো আছে তার, হয়তো সে ছিল ওষুধ ছেড়ে দিয়েছে, প্রেশারটা বেড়ে আছে, বা 150 দেখালো, সে কোথাও প্রেশার মাপতে গেল, সে বললো কত প্রেশার, 150/90, মাথা ঘুরছে আর প্রেশার ওষুধ খেয়ে নেবে, সেটা ঠিক না। কারণ এই প্রেশারের জন্য মাথা ঘুরবে না বা ইমিডিয়েটলি কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তবে অনেকদিন যদি প্রেশারটা এরকম থাকে তাহলে আস্তে আস্তে নানা রকম সমস্যা দেখা দেবে, সেটা আমি পরে আসছি। সেই জন্য কারো দুমদাম প্রেশার পেলে একদম হঠাৎ করে প্রেশার ওষুধ শুরু করা ঠিক না, ঠিক আছে। হ্যাঁ, মাথা ঘোরাটা আলাদা জিনিস, ওটার জন্য ট্রিটমেন্ট করতে হবে, সেটা ঠিকই আছে। দুমদাম এরকম প্রেশার হঠাৎ করে শুরু করা যাবে না। না, খুব বেশি প্রেশার হলে হতে পারে, সেটা আলাদা জিনিস।
মানে প্রেশার কারো হয়তো দেখা গেল 180/90 হয়ে গেছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ভার্টাইগো যেটাকে বলছি, এখানে জিনিস বুঝতে হবে, একটা ভার্টাইগো একটা কথা আছে, এটা টিপিক্যালি হচ্ছে মাথা ঘোরা, যে মাথা ঘুরছে, ঠিক আছে। এটা কিন্তু মেকানিজম আলাদা, সেটা একদিন বলেওছিলাম, ঠিক আছে। আর একটা ডিজিনেস, যে মাথাটা ঝিমঝিম করছে। এখন প্রেশার খুব বেশি বেড়ে গেছে, হ্যাঁ, মাথার ভেতর প্রেশারটা বাড়বে, তো ইন্টারক্রেনিয়াল প্রেশারটা বাড়বে, মাথার ভেতর প্রেশার ক্রিয়েট হবে, এক্সট্রা প্রেশার, তখন ঝিমঝিম লাগবে, হয়তো লাগছে, হয়তো বমি ভাব লাগছে, সেটা অনেক কিছু হতে পারে, বাট সেটা মাথা ঘোরানো। সিম্পল মাথা ঘোরা জিনিসটা আলাদা জিনিস, সেটাকে আমরা ডিজিনেস বলি। এবার দেখা গেলো কারো ব্লাড প্রেশার অনেক বেশি, ব্লাড রাপচার করে একটা মাথার ভিতরে ব্লিডিং হয়ে গেছে, তখন একটু ওই ভার্টাইগো ডিজিনেস টাইপের সেন্সেশন একটা হয়, ঠিক আছে। কিন্তু ওটাকে ডিজিনেস বলে, ওটাকে ভার্টাইগো বলে। যেটা সিম্পল যেটা ভার্টাইগো, সেটা কিন্তু প্রেশার থেকে বা ওই সার্ভাইকাল স্পন্ডিলোসিস থেকে হয় না। আমাদের যে বডির যে ব্যালেন্স, সেটা তিনটে হয় মেন, একটা আমাদের ভিজুয়াল ইনফরমেশন, একটা কানের ইনফরমেশন, ভেস্টিবুলার অর্গান, আর আমাদের বডি পজিশন। সমস্তগুলো ইনফরমেশন গ্যাদার করে আমাদের সেরিবেলাম আর আমাদের সেরিব্রাল কর্টেক্স আমাদেরকে ব্যালেন্সে রাখতে হেল্প করে। এই তিনটে সিগন্যালে কোথাও প্রবলেম হলে আমাদের মাথা ঘুরবে। আর একটা কারো প্রেশার কমে গেছে, পড়ে যাচ্ছে মাথা ঘুরে, সেটা কিন্তু অ্যাকচুয়াল ভার্টাইগো না, সেটা ডিজিনেস। প্রেশার এত বেশি কমে গেছে, তাহলে কি হবে, ব্রেনের সাপ্লাই যাচ্ছে না, ব্রেনে মেটাবলিক ফুয়েল কমে গেছে, অক্সিজেন কমে গেছে, কার্বোহাইড্রেট বা গ্লুকোজ ভালো পৌঁছাচ্ছে না, ব্রেন ঠিকঠাক কাজ করতে পারছে না, তাহলে সে পড়ে যাবে। সেটাকে মাথা ঘোরা কিন্তু বলবো না, সেটা ডিজিনেস। বা অতিরিক্ত হাইপোটেনশন থেকে প্রেশার কমে গিয়ে সে দাঁড়িয়ে থাকতে পারছে না, এই হচ্ছে ব্যাপার। তাহলে তখন আমার মাথা ঘোরা ওষুধ দিয়ে লাভ নেই, তাহলে ফ্লুইড দিতে হবে, তার প্রেশার বাড়াতে হবে, তাহলেই সে ঠিক হবে। এবার হচ্ছে আমরা খুব বলি যে প্রেশার হয়ে গেলে লবণ কম খেতে হবে, ঠিক আছে। তার কারণটা কি, জল আর লবণ মানে ওয়াটার আর সোডিয়াম, এই দুটো যদি আমাদের শরীরে বাড়ে তাহলে কি হবে, ব্লাড প্রেশার বাড়বে। কীরকম, দেখো, শরীরে জলের পরিমাণ বাড়ছে, বা বেশি লবণ খেলে কি হয়, লবণের কাজটা হচ্ছে ওয়াটার রিটেনশন করে। আমি যদি লবণ বেশি খাই, তাহলে সে অসমোলারিটি মেনটেন করার জন্য বেশি জল খেতে হবে আমাকে, বা জল খেলে বেশি লবণ বেড়ে গেলে কি আমাদের কিডনি দিয়ে ইউরিন লসটা কমে যাবে। মানে বেশি লবণ খেলে আমার বডিতে জল জমবে, ঠিক আছে। মানে আমি জলও বেশি খাচ্ছি, বা সিম্পলি আমি লবণ বেশি খাচ্ছি, মানে সোডিয়ামটা আমি বেশি খাচ্ছি, তাহলে কি হবে, বডিতে ব্লাড ভলিউমটা বাড়বে। এবার ব্লাড ভলিউম বাড়বে মানে কি, এই যে আমরা হার্টের ছবিটা একটু আগে দেখালাম, তা লেফট ভেন্ট্রিকলে যখন ব্লাড এসে যাবে তাহলে ভলিউমটা কি বেশি হবে, তাহলে লেফট ভেন্ট্রিকলে ব্লাড ভলিউমটা কি হবে, বাড়বে। তার মানে আগে হচ্ছে লেফট ভেন্ট্রিকল যে ব্লাডটাকে সিস্টেমিক সার্কুলেশনে পাঠাচ্ছিল, এবার বেশি ব্লাড পাঠাতে হবে। আর বেশি ব্লাড পাঠাতে গেলে প্রেশারটা বেশি করে কন্ট্রাকশন জোরে করতে হবে। তাহলে যখন বেশি জোরে কন্ট্রাকশন করবে, তাহলে কি হবে, লেফট ভেন্ট্রিকুলার প্রেশারটা অনেক বেশি বাড়বে। আর সিস্টোলিক ব্লাড প্রেশার মানেই হচ্ছে কি, লেফট ভেন্ট্রিকুলার প্রেশারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে এখানকার ব্লাড ভলিউম বেড়ে গেছে মানে লেফট ভেন্ট্রিকুলকে বেশি করে জোরে কন্ট্রাকশন করতে হবে, তাহলে বেশি প্রেশার ক্রিয়েট করতে হবে, তাহলে কি হবে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। সেই জন্য আমরা হাইপার টেনশনের ওদেরকে আমরা লবণ কম খাবেন, লবণ কম খেতে হবে। এবার বলে স্যার আমি ভাজা লবণ খাবো, আরে ভাজা লবণ আর পাকা লবণ কাঁচা লবণ জিনিসটা থাকে, লবণটা ভাজলে লবণের মধ্যে জল থাকে একটু, ভাজলে জলটা বেড়ে গেলে লাল বা হলুদ হয়ে যায়। লবণ তো লবণে থাকে, সোডিয়াম তো সোডিয়ামই আছে, তাহলে লবণ ভেজে খান আর ওই কাঁচা লবণ খান কিছু ম্যাটার করে না, লবণের পরিমাণটা কমাতে হবে, ইনটেকটা কমাতে হবে। তাহলে কি হবে, ব্লাড ভলিউম কমবে, ব্লাড ভলিউম কমলে কি হবে, লেফট ভেন্ট্রিকুলার প্রেশার ব্লাড কম আসবে, তাহলে কম প্রেশার ক্রিয়েট করতে হবে, তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশারটা কম হবে, ভেরি সিম্পল। সেই জন্য এই সিস্টোলিক ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট আলাদা, ডায়াস্টোলিকের ট্রিটমেন্টটা আলাদা। এখানে আমার কী করতে হবে, পেশেন্টকে বলতে লবণ কম খাবে, একে করে সেইগুলো আসছে। তাহলে এটা বোঝা গেল যে লবণ বেশি খেলে প্রেশারটা কেন বেড়ে যায়। তা লবণ বেশি খেলে মাথায় রাখবেন সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি বাড়ে, সিম্পল জিনিস একেবারে। হ্যাঁ বাড়বে অবশ্যই, আমরা বলি তো, হ্যাঁ বলি তো আমরা, তখন খুব প্রেশার কমে গেলে NH দিয়ে জল খেতে বলি, লবণ বেশি করে খেতে বলি, প্রেশারটা বাড়বে অবশ্যই। আমরা তখন বলি তো যে খাবারের সাথে কাঁচা লবণ মিশিয়ে খাবেন, জল বেশি করে খাবেন, ভালো ভালো খাবার খাবেন, প্রেশারটা বাড়বে। আর কারো এমন থাকে ওই যাই করুক প্রেশার কোনোদিনই বাড়ে না, এমনি দিব্যি চলে, ঘোরাফেরা করে, কোনো অসুবিধা নেই। দেখা গেলো কারোর প্রেশার, একটা আমি একটু আগে লাস্টে পেশেন্টটা দেখে আসলাম, সে অ্যাডাল্ট, হেলথ ঠিক আছে, খাওয়া দাওয়া সব কিছু, তার প্রেশারটা 100/70, ওটা সবসময় ও যাই খাক ওর বাড়বে না, ওর কোনো অসুবিধা নেই। তো ওর ক্ষেত্রে সেটাই নর্মাল, ওর বডি ওটাতে অভ্যস্ত হয়ে গেছে, সেটাকে বাড়াতে গিয়ে আমার বেশি বেশি লবণ আর জল খাওয়ানোর কোনো দরকার নেই, ও যা যেমন চলছে, ঠিক আছে, ঠিক আছে। আর আর যেটা বললাম যে যেটা আর্টারিওল, এর পেরিফেরাল রেজিস্ট্যান্স যত বেশি বাড়বে, তাহলে কি হবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা তত বেশি হবে।
এবার যে আরেক প্রথমে আমরা পড়েছিলাম সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এরা কি করে, হার্ট রেটও বাড়ায়, ব্লাড প্রেশারটাও বাড়ায়, ঠিক আছে। আর প্যারাসিম্প্যাথেটিক হার্ট রেট কমায়, ব্লাড প্রেশারটাও কমায়। এটুকু অন্তত এখানে মনে রাখতে হবে। এবার হচ্ছে যে কারো যদি প্রেশার হয়ে যায়, ধরো যেটা বললাম 150/90, 140/90, ঠিক আছে, তাহলে তার লাইফস্টাইল মডিফিকেশান কী হবে, ঠিক আছে। লাইফস্টাইল মডিফিকেশান বলতে আগে আমাকে দেখতে হবে যে পেশেন্টের অন্য কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে। যদি দেখা যায় যে পেশেন্টের হার্টের কোনো সমস্যা নেই বা অন্যান্য কোনো সমস্যা নেই, প্রথমে যেটা আমরা বলি একটু হাঁটাচলা করবেন, ডেলি 30 মিনিট বা সপ্তাহে 150 মিনিট আমরা হাঁটতে বলি পার উইক। এবার হাঁটা নানাবিধ উপকার, কারো সুগার থাকলে সুগার কন্ট্রোল হবে, প্রেশার থাকলে প্রেশার কমবে, মেন্টাল স্ট্রেস কমবে, হ্যাঁ, ঘুম ভালো হবে, হেলথ ভালো থাকবে, শরীর বডি ফিটনেস ভালো থাকবে, ফ্যাটি লিভার থেকে মুক্তি পাবেন, ঘুম ভালো হবে, ঘুমটা ভালো, মেন্টাল স্ট্রেস চলে যাবে। সুতরাং হাঁটা শুধুমাত্র প্রেশারের জন্য না, ওভারঅল হাঁটাটা খুব ভালো জিনিস। হাঁটলে আমাদের হেলথ ভালো থাকে, আয়ু বাড়ে, ঠিক আছে। সুতরাং হাঁটা যে কোনো ক্ষেত্রে, যদি তার কোনো সাধারণ কারো হয়তো হার্টের সমস্যা আছে, হার্ট 35% কাজ করছে, ঠিক আছে, তাকে আমরা হাঁটার কথা বলবো না। সে হাঁটতে গেলে সে তার কিন্তু মানে হার্ট ফেল বা হার্টের সমস্যা, সে মারাও যেতে পারে, তাহলে তাকে আমরা কখনোই হাঁটতে বলবো না বেশি, ঠিক আছে। তো সেটা যখন আমি পেশেন্টকে বলছি আপনি হাঁটবেন, তাহলে দেখতে হবে তার অন্য কোনো বা কারো তো কিডনির সমস্যা খুব বেশি আছে, রেনাল ফেলিওর হয়ে গেছে, ডায়ালিসিস, তাকে আমরা বেশি হাঁটতে বলবো না। হ্যাঁ, বাড়িতে আশপাশে মোটামুটি হাঁটাচলা করবেন, সব সেটা ঠিক আছে, কিন্তু খুব বেশি জোরে হাঁটা যাবে না। এটাকে আমরা বলি ব্রিস্ক ওয়াকিং। কেউ যদি স্মোক করে থাকে তাহলে কি নো স্মোকিং বা কমাতে হবে। অ্যাকচুয়ালি এই যে স্মোকিং, টোবাকোতে নিকোটিন থাকে, নিকোটিন কী করে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, তাহলে কী হবে, প্রেশার বাড়বে, ঠিক আছে। কেউ যদি অ্যালকোহল খেয়ে থাকে তাকে আমরা বলবো অ্যালকোহল আস্তে আস্তে কমাবেন, ঠিক আছে। আর খাবার দাবারের মধ্যে, ঠিক আছে, আমরা ভেজিটেবলস বেশি খেতে বলি, ফাইবার জাতীয় খাবার বেশি খেতে বলি, ভেজিটেবল, ফাইবার, ফ্রুটস খেতে বলি আমরা। অ্যাকচুয়ালি ফ্রুটসের মধ্যে না প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এবারে যে কাউকে যখন ফ্রুটস আমরা খেতে বলবো, তাকে দেখতে হবে রেনাল প্রবলেম আছে কিনা। রেনাল যাদের প্রবলেম থাকে ওদের মানে আমাদের বডি থেকে পটাশিয়াম বেড়ে যাওয়ার রাস্তা হচ্ছে কিডনি। এবার কারো কিডনি খারাপ আছে, রেনাল ফেলিওর আছে, তাকে বেশি করে ফল খেতে বললাম, পটাশিয়াম বেড়ে গিয়ে হার্ট ফেলিওর মানে হার্ট কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে শেষ হয়ে যাবে, ঠিক আছে। বা দেখবেন কটা প্রচলিত আছে যে সকালবেলা উঠে গরম জলে হালকা লেবু দিয়ে খেলে নাকি শরীর স্বাস্থ্য ভালো থাকে কিনা সেটা তার থেকেও বড় কথা, লেবুর রসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাহলে যখন আপনি প্রতিদিন ওই সকালবেলাটা লেবুর রস খাচ্ছেন গরম জল বা জলে মিশিয়ে, আপনি পটাশিয়ামটা চেক করে দেখতে হবে বারবার পটাশিয়ামটা বেড়ে যাচ্ছে কিনা। পটাশিয়াম বেড়ে যাওয়া বা কমে যাওয়া দুটোই ডেঞ্জারাস, মানে কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট বন্ধ হয়ে যায়, মানে হার্ট যে নর্মাল যে কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে এটা বন্ধ হয়ে যায়, এটাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়। পটাশিয়াম হচ্ছে কমে গেলেও বিপদ আর বেড়ে গেলেও বিপদ, সেই জন্য পটাশিয়ামটাকে আমাদের মাথায় রাখতে হবে। ফ্রুটস খেতে বললাম মানে সারাক্ষণ সে ফ্রুটসই খেয়ে যাচ্ছে সেরকমও না, অন্যান্য খাবারগুলো খাওয়া হতো। অ্যাকচুয়ালি কী হয়, যখন আপনি ফ্রুটস খাবেন তাহলে বডিতে কী হবে, পটাশিয়ামটা কিছুটা বাড়বে। এবার পটাশিয়াম বাড়া মানে সোডিয়ামটা একটু কমবে, মানে আমাদের বডিতে সোডিয়ামের ব্যালেন্স থাকে, আর সোডিয়াম কমলে কি ওয়াটার কমবে, আমাদের বডিতে ব্লাড ভলিউম কমবে, ব্লাড ভলিউম কমলে কী হবে, সিস্টোলিক ব্লাড প্রেশারটা কম হবে। সেই জন্য আমরা প্রেশারের রোগী ফ্রুটস খেতে বলি। হ্যাঁ, প্রেশারের রোগী ডিম খেতে কোনো অসুবিধা নেই, ডিম ডেলি একটা হলে খেতেই পারে যে কেউ, ঠিক আছে, যদি না তার বিশেষ কোনো সমস্যা থাকে। মাছ খেতে কোনো সমস্যা নেই, বড় মাছ ছোটো মাছ কোনো অসুবিধা নেই। এবার বড় মাছ খাওয়া ভালো না ছোটো মাছ খাওয়া ভালো, এই নিয়ে নানা রকম আমার থিওরি আছে, সেটা বড় কথা নয়। কিন্তু বড় মাছের মধ্যে যে ফ্যাটটা থাকে, যে ফ্যাটের মধ্যে কিছু ফ্যাটি অ্যাসিড থাকে যেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য, ওগুলোকে আমরা বলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলি। ওর নামটা কী জিনিস সেটা জানার দরকার নেই, ওমেগা 3 আমরা কেন বলছি, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলছি। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডগুলো আমাদের হার্ট এবং ব্লাড ভেসেলের জন্য খুব ভালো, প্লাস হচ্ছে আমাদের বডিতে ইনফ্লামেটারি যে রেসপন্সগুলো হয়, যে অক্সিডেন্টগুলো তৈরি হয় বা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে এদের। তো ফ্রুটসের মধ্যে অনেক অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে যেগুলো আমাদের সবসময় ফ্রি রেডিকেল তৈরি হয়, যেগুলো অক্সিডেন্ট স্ট্রেস তৈরি করে ব্লাড ভেসেল ড্যামেজ করে দেয়। ফ্রুটস খেলে ওই অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিগুলো ভালো থাকে, তাহলে আমাদের হেলথ ভালো থাকে। মাংসটা অবশ্যই খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, তবে খুব কোনোটাই বেশি খাওয়া ভালো না, কোনোটা কম খাওয়া ভালো না, মোটামুটি খেয়ে। এখন মাংস খেতে হবে 1 কেজি মাংস খেয়ে নেবো সেটা হবে না, মাংসতে প্রচুর চর্বি তেল ঝাল মশলা রান্না করি সেটা না। নর্মাল খাবারটা অবশ্যই খাবেন, যদি না যতক্ষণ না পর্যন্ত কোনো সমস্যা আসছে। যাদের লিভার এবং কিডনির সমস্যা থাকে, লিভার ফেলিওর হয়ে গেছে,
বা রেনাল ফেলিওর হয়ে গেছে, প্রোটিন ইনটেক কম করতে হবে। কারণ প্রোটিন ইনটেক যত বেশি হবে, ইউরিয়া এবং ক্রিয়াটিন বা অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যায়। আমাদের লিভার কি করে, প্রোটিন থেকে যে অ্যামোনিয়াটা বার হয় সেটাকে ইউরিয়াতে কনভার্ট করে। এবার লিভার যদি খারাপ থাকে তাহলে কি হবে, অ্যামোনিয়াটাকে ইউরিয়াতে কনভার্ট করতে পারবে না, ব্লাডে অ্যামোনিয়া পরিমাণ বাড়বে, অ্যামোনিয়া পরিমাণ বেড়ে গেলেও ক্ষতি। আর কিডনি খারাপ থাকলে বেশি প্রোটিন খেলে কি হবে, ক্রিয়াটিনিন বেশি করে তো ইউরিয়া তৈরি বেশি করে হবে, কিডনিতে বেরোতে পারবে না, বেশি করে বাড়বে। সেই জন্য যাদের কিডনির সমস্যা বা কিডনি ফেলিওর আর লিভার ফেলিওর থাকে, প্রোটিন ইনটেক কম করতে হবে, আদারওয়াইজ নর্মাল প্রোটিন খেতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এই গেল মোটামুটি খাবার দাবার। হাঁটাচলা করা, স্মোক না করা, অ্যালকোহল থাকলে সেটা বন্ধ করা, ফ্রুটস খাওয়া, ভেজিটেবলস খাওয়া, জল খেতে হবে পরিমিত, অবশ্যই কোনোটাই বেশি ঠিক না, ফ্রুটস খেতে হবে। এই হচ্ছে আমাদের। এবার হচ্ছে যে ট্রিটমেন্ট, আমরা মেডিসিন কী কী দেবো। এবার মেডিসিন অনেক রকমের আছে, তবে যেগুলো সবথেকে কমনলি ইউজ হয় সেগুলো একটু আমরা বলে দিই। ঠিক আছে। এবার আরেকটা যেটা প্রশ্ন হয় অনেকের, যে প্রেশার ওষুধটা আমি কখন খাবো, সকালে খাবো না রাত্রে খাবো। কাউকে আমরা সকালে দিই, কাউকে আমরা রাত্রে দিই, সেটা আমি বলবো যে কখন কোনটা দেওয়া যাবে। আচ্ছা, এটা একটা গেল। আর কতগুলো জিনিস এটা তো হলো, আর কখন খাবো, ঠিক আছে, একে করে আছে, ওগুলো বেরিয়ে যাবে এক করে পয়েন্টসগুলো, কোনো সমস্যা নেই। বুঝলাম না, সেরকম না, আমি কোনটা পাচ্ছি সেটাই। হ্যাঁ, কথাটা বুঝতে পারছি না, প্রশ্নটা ধরন বুঝতে পারছি না। হুম, না না, কত ধরবো সেরকম না, আমি যেটা পাবো প্রেশার মেজারমেন্ট করে সেটাই, মানে ধরবো বলে কোনো কথা হয় না। একটা পেশেন্টের আমি যখন প্রেশার মাপছি, সেটা কত আসছে তার উপর নির্ভর করছে, কত হতে পারে ডায়াস্টোলে কারো 110 হয়ে গেছে, 120ও পাই আমরা কারো কারো, সেটা তো মেজারমেন্ট আমি যেটা পাবো। ব্লাড প্রেশার দুরকমভাবে মাপা যায়, একটা হচ্ছে যেটা আমরা নর্মাল ম্যানুয়ালি যেটা মাপি একেবারে, ঠিক আছে, ম্যানুয়ালি যেটা মাপি, মানে স্টেথো বসিয়ে কানে শুনে যেটা আমরা, ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। আর যেটা এখন ওই যেগুলো বেরিয়ে গেছে ওই মানে ডিজিটাল বিপি মেশিনগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু একদমই ঠিকঠাক দেয় না, ঠিক আছে। এটা স্ক্রিনিংয়ের জন্য ঠিক আছে, হ্যাঁ, যে কারো নর্মাল মানে দেখতে গিয়ে, কিন্তু মানে এরকম আমি দেখেছি যে অনেক সময় বেশিটাকে নর্মাল দেখিয়ে দেয় বা নর্মালটাকে বেশি দেখিয়ে দেয়, খুব কম ক্ষেত্রে সঠিক ভ্যালুটা দেয়। সেই জন্য সবসময় চেষ্টা করবেন ম্যানুয়ালি দেখার। হ্যাঁ, এবার বড় একটা ক্যাম্প হচ্ছে, প্রচুর লোক এসে গেছে, সেখানে ঠিক আছে, আর স্ক্রিনিং করছি আমি প্রেশার আছে কিনা সেটা ঠিক আছে, কিন্তু তবুও সবসময় ম্যানুয়ালিটাই হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে অ্যাকচুয়ালি কী হয়, সঠিক ভ্যালুটা পাওয়া যায়। এবার ধরুন একটা পেশেন্টকে আপনি ওষুধ দিচ্ছেন, তো ডেফিনেটলি প্রপার এটা জানা দরকার। এবার প্রেশার কী করে মাপতে হয় সেটা আমি একদিন বলে দেবো, যে সঠিক প্রেশার কী করে মাপতে হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে আমরা এখানে কাপটা লাগিয়ে এই যে প্রেশারটা মাপছি, মানে ব্লাড ভেসেলের প্রেশারটাকে, এটা ইনডাইরেক্ট মেথড বলবো এটাকে আমরা, ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মানে কি, পরোক্ষভাবে। কারণ হচ্ছে যে এই যে ভেসেল, তার ভিতরে দুটো, একটা যখন সিস্টোলিক ব্লাড প্রেশার আমি পাচ্ছি, কারণ এই প্রেশারটা কোথাকার, লেফট ভেন্ট্রিকুলার প্রেশার, সেটা আমি ভেসেলটা কম্প্রেস করে মাপছি। এবার যদি আমি ডাইরেক্টলি মাপতে হয় তাহলে কিছু সিস্টেম আছে, এই আর্টারির ভেতরে ক্যাথেটার রাখতে হবে একটা, ঠিক আছে, এই ক্যাথেটারটাই অ্যাকচুয়াল প্রেশারটা মেপে দেবে, সেটা ইনভেসিভ প্রসিডিউর, আর্টারি ফুটো করতে হবে, খুব সাংঘাতিক বাজে প্রসিডিউর, দরকার নেই। আমি যখন ইনডাইরেক্ট মেথডেই পেয়ে যেতাম, অত ইনভেসিভ করার কী দরকার না, আর্টারি ফুটো করতে হবে, সেখানে ক্যানুল লাগাতে হবে, সেটা অনেক সিস্টেম আছে, সেটাতে মনিটরে লাগাতে হবে, তারপর আমি অ্যাকচুয়াল ডাইরেক্টলি প্রেশারটা মেজার করতে পারবো, আমার দরকার নেই। ওটা করা আমার সাংঘাতিক ক্ষতিকর ব্যাপার। সেটা যখন পেশেন্ট একেবারে আইসিইউতে ভর্তি আছে, আমার খুব ক্লোজ মনিটরিং দরকার, তখন আমরা করি, আদারওয়াইজ এটা করার কোনো দরকার নেই। কিন্তু এটা হচ্ছে পরোক্ষ মেথড, মানে পরোক্ষভাবে আমরা ভেসেলের প্রেশারটাকে বাইরে থেকেই মেপে নিচ্ছি। প্রেশার মাপাটা একদিন বলে দেবো, ঠিক আছে। এবার হচ্ছে যে ব্লাড প্রেশার যে আমরা ট্রিটমেন্ট করি, অনেক রকম মেডিসিন আছে, ঠিক আছে। সিম্পলি যেগুলো আমরা কমনলি ব্যবহার করি সেগুলোই বলবো, সবগুলো দরকার নেই। যেমন হচ্ছে একটা হচ্ছে একটা বলি আমরা এআরবি বলি, এত মনে রাখছি, একটু বললাম এআরবি মানে হচ্ছে এনজিও টেনসিন 2 রিসেপ্টার
ব্লকার। দেখুন আমরা পড়েছিলাম না রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন অ্যাক্সিস বা সিস্টেম পড়েছিলাম তো। সেখানে কি হচ্ছে যে কিডনি থেকে রেনিন তৈরি হচ্ছে, তারপর লিভারে এসে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট হচ্ছে, লাংস এসে অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট হচ্ছে। অ্যাঞ্জিওটেনসিন 2 কী করে, ব্লাড ভেসেলে গিয়ে রিসেপ্টারে কাজ করে ভেসেলে কনস্ট্রিক্ট করে দেয়। তাহলে এই হচ্ছে একটা ব্লাড ভেসেল যেখানে কে আছে, এই যে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হলো। অ্যাঞ্জিওটেনসিন 2 মানে ব্লাড ভেসেলে যে টেনশন ক্রিয়েট করে তার নাম অ্যাঞ্জিওটেনসিন। অ্যাঞ্জিও মানে ব্লাড ভেসেল, টেনশন মানে টেনশন বা প্রেশার ক্রিয়েট করে বা ভেসেলে কনস্ট্রিক্ট করে। তাহলে এখানে রিসেপ্টার আছে, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টার। বা তাহলে কি এই অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টারে কাজ করে, অ্যাঞ্জিওটেনসিন 2 করে ব্লাড ভেসেলে কনস্ট্রিক্ট করে, ঠিক আছে, করে একটা ব্লাড প্রেশার তৈরি করছে বা বাড়াচ্ছে। তাহলে আমি যদি এই রিসেপ্টারটাকে ব্লক করে দিতে পারি, এ আর বি অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টার ব্লকার, তাহলে কি হবে, অ্যাঞ্জিওটেনসিন 2 কাজ করতে পারবে না, ভেসেলটাকে কনস্ট্রিক্ট করতে পারবে না, তাহলে প্রেশারটা বাড়বে না, প্রেশারটা কমবে। টিপিক্যাল যে মেডিসিনটা সবাই জানেন এখন টেলমিসার্টান, এটা সবাই টেলমা 40 হয়তো অনেকেই নামটা জানেন। হ্যাঁ, টেলমা 40 যে মেডিসিন ব্যবহার করে থাকি আমি, 40, 80, 100 পর্যন্ত প্রেশার হয়। টেলমা ব্র্যান্ড নামে পাওয়া যায়, অনেক হাজারটা ব্র্যান্ড আছে, ঠিক আছে। টেলমা ব্র্যান্ড নেম, কম্পোজিশন টেলমিসার্টান। এটা কী করে, এই অ্যাঞ্জিওটেনসিন 2-কে রিসেপ্টারে কাজ করতে দেয় না, ঠিক আছে। লোসার্টান ব্যবহার করি আমরা, এই দুটোই সব থেকে বেশি ব্যবহার হয়, ঠিক আছে। অলমিসার্টান আছে, এই তিনটে মনে রাখলে আপনাদের চলে যাবে, টেলমিসার্টান, লোসার্টান আর অলমিসার্টান, এটা একটা গ্রুপ হলো। আরেকটা আছে অ্যাঞ্জিওটেনসিন এসিই ইনহিবিটর বলে, এসিই ইনহিবিটর। দেখুন একটা তো হলো আমি অ্যাঞ্জিওটেনসিন 2-কে কাজ করতে দিচ্ছি না, রিসেপ্টারটা ব্লক করে দিয়েছি। আমি উল্টোটাও তো করতে পারি, অ্যাঞ্জিওটেনসিন 2-কে তৈরি হতে দেবো না। এসিই ইনহিবিটর, ইনহিবিটর মানে যে বন্ধ করে। আমি বলছি জিনিসটা কি, এসি কথাটা মানে কি, এসি কথাটা মানে হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। আমি একটু কি বললাম যে অ্যাঞ্জিওটেনসিন 2 রিসেপ্টারে কাজ করতে পারছে না এগুলো দিয়ে, আমি উল্টোটাও করতে পারি, অ্যাঞ্জিওটেনসিন 2-কে তৈরি হতে দেবো না। অ্যাঞ্জিওটেনসিন 2 কোথায় তৈরি হচ্ছে, লাংসে। অ্যাঞ্জিওটেনসিন 1 থেকে অ্যাঞ্জিওটেনসিন 2 যে এনজাইমটা মানে অ্যাঞ্জিওটেনসিন 1 আছে, ঠিক আছে, এখান থেকে তৈরি হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 2। এখানে যে এনজাইমটা কাজ করে সেই এনজাইমটাই হচ্ছে কি এসি, মানে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, মানে অ্যাঞ্জিওটেনসিনকে 1-কে 2-তে কনভার্ট করছে যে এনজাইমটা, তারই নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। যদি এনজাইমটা একদম ব্লক করে দিই, ইনহিবিট করে দিই, তাহলে অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হবে না, তাহলে রিসেপ্টর আসার আগে সে কাজ করতে পারবে না, ঠিক আছে। এখানে যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি যেমন হচ্ছে র্যামিপ্রিল জাতীয় ওষুধগুলো, র্যামিস্টার নামে পাওয়া যায়, কার্ডেস নামে পাওয়া যায়, র্যামিস্টার বা কার্ডেস এগুলো ব্র্যান্ড নেম আছে, ঠিক আছে। র্যামিপ্রিল আরও লাইসিনোপ্রিল অনেকগুলো আছে, এটাই সব থেকে বেশি আমরা ব্যবহার করে থাকি, র্যামিপ্রিলটা, ঠিক আছে। এবার এগুলোর দুটোর একটা সমস্যা আছে, মানে যখনই কোনো পেশেন্টকে আমরা এই এআরবি বা এগুলো দিই না, মাঝে মাঝে সোডিয়াম পটাশিয়ামটা দেখতে হয়। এসব ক্ষেত্রে যেটা হয় যে সোডিয়ামটা কমে যায়, পটাশিয়ামটা বেড়ে যায়, সেই জন্য মাঝে মাঝে সোডিয়াম পটাশিয়ামটা চেক করে দেখতে হয়। এবার আবারও বলছি, কেন সোডিয়াম পটাশিয়াম বাড়ে সেটা বলতে গেলে মেকানিজমটা আরও জটিল হয়ে যাবে, অত ডিটেলস আমি যাচ্ছি না। এই ওষুধগুলো আরেকটা খুব বাজে সাইড এফেক্ট আছে, এই ওষুধগুলো অনেকদিন খাওয়ার পর পেশেন্টের ড্রাই কাপ শুরু হয়ে যায়, শুকনো কাশি হয়, তখন ওষুধটা বন্ধ রাখতে হয়, তখন আবার ডোজ কমাতে হয়। তো এই ওষুধগুলো একটা বড় সাইড এফেক্ট হচ্ছে ড্রাই কাফ। কেন ড্রাই কাফ হয় আমি এখন যাচ্ছি না। বা র্যামিপ্রিলগুলো বা এসি ইনহিবিটর অনেক কিছু জিনিস অনেক কন্ডিশনে আমরা ব্যবহার করে থাকি, শুধুমাত্র হাইপার টেনশনে ব্যবহার করি না, অনেক কোনো কন্ডিশন হার্ট অ্যাটাক হলে আমরা দিই, তার অনেক কারণ আছে, ওগুলো বলা যাবে না। বা যাদের কিডনি দিয়ে প্রোটিন লস হচ্ছে তখন আমরা এসব ব্যবহার করে থাকি। হ্যাঁ, দেখে এগুলো এই দুটো একটা ক্যাটাগরি গেল। তাহলে দুটোই এটাকে বলে আমরা এ মানে দুটো জিনিস হলো, এটা এআরবি আর আরেকটা হলো এসি ইনহিবিটর। এবার হচ্ছে এই মেডিসিনগুলো আমি সকালে আছে ওটা পরে আসবো কোনটা কোন মেডিসিনটা, তবে একটু হলে মনে রাখুন এই ওষুধগুলো আমরা রাত 10টার সময় দিই বা রাত্রে খাওয়ার পরে ওষুধটা দিই, এটা আমি যে কোনো সময় দিতে পারি, ঠিক আছে, কিন্তু এই মেডিসিনগুলো রাত্রে দিই আমরা রাত 10টার সময়। তাহলে যে পেশেন্টের এই মেডিসিনটা চলছে তাকে কিন্তু আমরা রাত্রে দিই, আমরা বলি রাত্রে খাওয়ার পরে 10টার দিকে ওষুধটা খেয়ে নেব, রাত্রে খাওয়ার পর ঘুমানোর সময়, তো 10টা টাইম দিয়ে দিই একটা, ঠিক আছে। এটা খালি মাথায় যে কারো র্যামিপ্রিল চলছে, ঠিক আছে, আরও আছে লাইসিনোপ্রিল আছে,
ড্যামিপ্রিল বা লাইসিনোপ্রিল, সরি লাইসিনোপ্রিল আছে, এগুলো রাতে ব্যবহার করি আমরা। তো এটাই সব থেকে বেশি ব্যবহার হয়, ওই জন্য আমি একটা দুটো করে বলছি। এবার এ হলো একটা বি বলি আমরা, ওইগুলো মনে রাখার জন্য। বিটা হচ্ছে বিটা ব্লকার। বিটা ব্লকার অনেক মেডিসিন আছে, সেগুলো আমি যাচ্ছি না। একটা যেমন আমরা প্রোপানল ব্যবহার করি আমরা, খুব প্রোপ্রানোলল। বা দেখুন এই বিটা ব্লকার নিয়ে অনেক অনেক কিছু বলার আছে, মানে বলা সব বিটা 1 বিটা 2 নন সিলেক্টিভ ব্লকার অনেক কিছু আছে, ঠিক আছে। বিটা 1 বিটা 2 বিটা 3 ওগুলো আমি যাচ্ছি না একেবারে। এবার মানে আসলে জিনিস ছেড়ে দেন, আমি কথা বলতে যাচ্ছি না। এই বিটা ব্লকারগুলো যেটা করে বেসিক্যালি, ঠিক আছে, মানে কি হয়, আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের কি হয়, হার্ট রেট বাড়ায়, যেটা বললাম একটু আগে আমি, প্লাস এটা ব্লাড প্রেশার বাড়ায়, ঠিক আছে। এবার এই যে আমাদের হার্ট রেটটা কোথায়, হার্টের এসএ নোডে তৈরি হয়, সাইনোঅ্যাট্রিয়াল নোড, যেটা পেসমেকার বলি আমরা। এই বিটা ব্লকার কি করে, পেসমেকারের অ্যাক্টিভিটি কমিয়ে দেয়, হার্ট রেটটা কমিয়ে দেয়। আর হার্ট রেট কমলে কি হবে, আর কিছুটা মানে যেগুলো হচ্ছে বিটা ব্লকার অনেকগুলোর মধ্যে আছে, তার মধ্যে যদি যেমন কিছু যেমন মেটোপ্রোল কার্ডিও সিলেক্টিভ আছে, মানে আসলে এখানে এত কিছু আছে না, আমি মানে কি করে বোঝাবো সেটাই ভাবছি, যে শর্ট করে কি করে বোঝানো যায়। সিম্পলি মনে রাখবেন, যেমন কিছু কিছু ওষুধ দেবে, নামগুলো বলি আগে। মেটোপ্রোলল কিছু মেডিসিন আছে, মেটোপ্রোলল, ঠিক আছে, বা যে বিশ্বপ্রোলল, যেগুলো খুব বেশি ব্যবহার আমি সেগুলোই নাম বলছি, সবগুলো বলবো না। বিশ্বপ্রোলল, ঠিক আছে, নেবিভোলল, এগুলো খুব মানে নেবিভোলল। তারপর হচ্ছে একটু আগে যেটা বললাম প্রোপ্রানোলল, তারপর হচ্ছে কার্ডিভাসে যেটা থাকে, আলফা ব্লকার বিটা ব্লকার, ওই নামটা ভুলে যাচ্ছি। এমনি কার্ডিভাস নামে আমরা এই করি, মানে ব্র্যান্ড নেম পাওয়া যায়, এতেই আছে, নামটা ভুলে যাচ্ছে এখন। হ্যাঁ, ওটা পরে আসছে, এটা অ্যামলোকাইন ব্যাপারটা পরে আসছে, এটা আমি। হ্যাঁ ঠিক আছে, অ্যাটেনলল একটা আছে, অ্যাটেনলল, ঠিক আছে। আর এটা কার্ভেডিলল, কার্ডিভাসে কার্ভেডিলল আছে, কার্ভেডিলল, এগুলো ব্যবহার, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যবহার আছে, ঠিক আছে। মানে এই বিটা ব্লকারগুলো, যে বিটা 1 বা বিটা 2 যেই হোক না কেন, এরা বেসিক্যালি হার্ট রেটটা কমায়। মানে হার্ট রেট কমলে কি হবে, তা হার্ট রেটটা কমে গেলে হার্টের ওই কন্ট্রাক্টাইল স্ট্রেংথ বা যে প্রেশারটা ওইটা কমে যায়, তাহলে হার্ট রেটটাও কমায়, ব্লাড প্রেশারটাও কমায়। যদি মেটোপ্রোল কেউ মানে আলাদা করে ব্যবহার করে থাকে প্রেশার কমানোর জন্য, কিন্তু আমি যদি দেখি যে হার্ট রেটটা খুব বেশি থাকছে আর প্রেশারও মোটামুটি অল্প বেশি, ঠিক আছে, তাহলে মেডিসিনগুলো ব্যবহার করা যেতে পারে। প্রোপানলটা অনেক কারণে আমরা ব্যবহার করে থাকি, বা যেটা কার্ভেডিলল বা কার্ডিভাস, এটা আবার আমরা যাদের হার্ট অ্যাটাক যাদের থাকে বা হার্টের মানে ইস্কিমিক হার্ট ডিজিজ থাকে, হার্ট রেট কন্ট্রোলের জন্য ব্যবহার করে থাকি, প্লাস কার্ডিয়াক রিমডেলিংয়ে হেল্প করে। মানে বোঝেন না, অ্যাকচুয়ালি জিনিসগুলো অনেক বেশি জটিল, কিন্তু আপনি যেটা মানে খুব মানে মেটোপ্রোলটা ব্যবহার করা যেতেই পারে যদি প্রেশারটা অল্প বেশি থাকে, হার্ট রেটটা একটু বেশি থাকছে, 110 120 থাকছে, সেক্ষেত্রে মেটোপ্রোল ব্যবহার করলে চলে যাবে। বিশ্বপ্রোলটাও ওরকম অনেকে ইউজ করে, বিশ্বনেক্স নামে পাওয়া যায়। আর প্রোপানলটা নেভিভোলল, নেভিকার্ড নামে পাওয়া যায়, নামটা শুনে থাকবেন, নেভিকার্ড, এরকম মেডিসিনগুলো আছে। যেটা আপনি অ্যামলোকাইন 80 বলছেন, কি বললেন, অ্যামলো, হ্যাঁ ঠিক আছে, অ্যামলোকাইন 80 ব্যাপারটা বলে দিই। এখানে দুটো জিনিস আছে, অ্যামলোকাইন মানে কি আছে, অ্যামলোডিপিন আছে এখানে, এটা আমি এখনো বলিনি। আর 80 মানে হচ্ছে অ্যাটেনলল, ঠিক আছে। এবার অ্যামলোকাইনের সঙ্গে অ্যামলোকাইন কী জিনিস বা অ্যামলোডিপিন কী জিনিস সেটা আমি এখনো আসিনি, সেটা পরে আসছে, ঠিক আছে। তাহলে এখানে এই গ্রুপের মেডিসিনগুলো আছে। তাহলে বি হলো বিটা ব্লকার, আর সি হচ্ছে, তাহলে বিটা হলো বিটা ব্লকার, আর সিটা হচ্ছে বেসিক্যালি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এবার দেখুন, ব্লাড ভেসেলের কন্ট্রাকশন হচ্ছে, কন্ট্রাকশন হলে প্রেশার বাড়বে। ব্লাড ভেসেল স্মুথ মাসেল আছে, মসৃণ, যেটা আমরা বলে ওই বাংলায় কি বলে, মসৃণ পেশি বলে বোধহয়, ঠিক আছে। তো মাসেল কন্ট্রাকশন হতে গেলে ক্যালসিয়াম দরকার। তাহলে আমাদের ক্যালসিয়াম চ্যানেলকে যদি ব্লক করে দিই, মাসেলের মধ্যে ক্যালসিয়াম না আছে, তাহলে মাসেলটাকে কন্ট্রাকশন করবে না, তাহলে ভেসেলটা কনস্ট্রিকশন হবে না, তাহলে কি ডাইলেট হয়ে থাকবে, প্রেশারটা কম তৈরি হবে। তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার করেও কিন্তু আমরা প্রেশার কমাতে পারি। এখানে টিপিক্যাল কোন মেডিসিনগুলো আছে, অ্যামলোডিপিন, সিলনিডিপিন একটা আছে, সিলনি, এ দুটো জানলেই চলে যাবে, সিলনিডিপিন,
এখন আর নতুন নতুন মার্কেটে কিছু বেরিয়েছে, সেগুলো আবার ডুয়াল মেকা আমি যাচ্ছি না। এবার ক্যালসিয়াম চ্যানেল নানা রকম হবে, টি টাইপ, এল টাইপ, ডুয়াল ফাংশন, ওগুলো ডিটেলস আমি কিছুই যাচ্ছি না। ওগুলো গেলে জিনিসটা আরো জটিল হয়ে যাবে, মানে এই লেভেলে জানার দরকার নেই, ঠিক আছে। কোথায় এল টাইপ কোথায় টি টাইপ থাকে, কোনটা বোধ থাকে, এখন আবার কিছু কিছু বেরিয়ে গেছে দুটোকে ব্লক করে, তার অনেক সুবিধা আবার, ওটা আমি যাচ্ছি না এখন। অ্যামলোডিপিনটা খুব ব্যবহার হয়, বা সিলনিডিপিন। অ্যামলোডিপিন হচ্ছে সিম্পলি ক্যালসিয়াম চ্যানেল, সিসিবি বলি এটাকে আমরা, সিসিবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এর মধ্যে দুটো হলো অ্যামলোডিপিন, সিলনিডিপিন। এবার কি হয়, এরা বেসিক্যালি কি করে, এই যে আমরা বললাম যে পেরিফেরাল রেজিস্ট্যান্স আর্টারিওল, যেটা, তাহলে কি হবে, এখানে কাজ করছে, এখানে কাজ করলে কি হবে, ক্যালসিয়াম ভেতরে এন্ট্রি হবে না, তাহলে কি হবে, এই জায়গাটা তো শর্ট হবে না, জায়গাটা ডাইলেট হয়ে থাকবে, তাহলে কি হবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমবে। তাহলে যাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেশি তাদের ফার্স্ট চয়েস হচ্ছে কিন্তু এইটা। মানে কারো এরকম প্রেশার আমি পাচ্ছি, দেখা গেলো 140 বা 100 পাচ্ছি, এইটা আমার ঠিক আছে, অ্যাকসেপ্টেবল, 140 অব্দি অ্যাকসেপ্টেবল। কিন্তু যারা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 100 বা 110, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল, এটাকে কমাতে হবে, ঠিক আছে। যাদের ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেশি, আইসোলেটেড, সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হচ্ছে ড্রাগ অফ চয়েস। মানে কারো যদি ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা আমি বেশি পাচ্ছি, সিস্টোলিকও কমবে, এরকম মানে সিস্টোলিক কমবে না, দুটোই কমবে, কিন্তু যদি আমার মেন টার্গেট হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, তাহলে কিন্তু আমি তখন এটা ব্যবহার করবো, ঠিক আছে। এবার এই ওষুধগুলোর বিশেষ করে অ্যামলোডিপিন একটা বড় অসুবিধা হচ্ছে যে অনেক দিন খাওয়ার পর না পা ফুলে যায়, লেগ সোয়েলিং হয়। একটা পেশেন্ট আর অনেক দিন ধরে অ্যামলোডিপিন খাচ্ছে, খেতে খেতে পা ফুলে গেছে, এটা হয়। ওই ক্যালসিয়াম জেল ব্লকার পায়ের মধ্যে ওয়াটারটা জমতে থাকে, পা ফুলে যায়, তখন এটা ব্যবহার করতে, তখন আমরা সিলনিডিপিন ব্যবহার করি। সিলনিডিপিনও পা ফুলে, কিন্তু অনেক কম, এটার থেকে অনেক কম ফুলে, কিন্তু এটার দাম অনেক বেশি। এটা একেবারে সস্তা, সব থেকে সস্তার মেডিসিন, এটার দামটা অনেক বেশি। তাহলে প্রথমে আমরা এটা প্রিফার করি, যদি কারো অসুবিধা হয় বা পা ফুলে যাচ্ছে, হ্যাঁ, তখন আমরা সিলনিডিপিনে যাই, এটার দামটা অনেক বেশি, এটার দামটা অনেক কম। এবার যেটা একটু আগে বলছিলাম, যেমন অ্যামলোকাইন্ড 80, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস বলি, এই যেখানে ভেসেলটাকে করে, মানে ডাইলেট করে বা কনস্ট্রিকশন হতে দিচ্ছে না, বডি এটাকে অনেক সময় রেসপন্স করে, কি করে, ও হার্ট রেটটাকে বাড়িয়ে দেয়। এটাকে বলে আমরা রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, মানে এদিকে প্রেশারটা কমাতে গিয়ে বডি কি দেখছে যে প্রেশারটা কমে যাচ্ছে, আমাকে প্রেশারটা বাড়াতে হবে, ওই কম্পেনসেট করতে গিয়ে ও কি করে, হার্ট রেটটাকে বাড়িয়ে দেয়। সেই জন্য অ্যামলোডিপিন বা সিলনিডিপিন খেলে দেখা যায় শুরুর আগে যা মানে হার্ট রেট যা ছিল, দেখা যাবে শুরুর পরে হার্ট রেটটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সে হার্ট রেটটা যাতে না বেড়ে যায়, তার জন্য আমরা আবার অ্যাটেনরল যেটা বললাম আমি, তাহলে অ্যামলোকাইন্ডে কি আছে, অ্যামলোডিপিন, আর এটি মানে হচ্ছে অ্যাটেনরল। তাহলে কারো যদি দেখা গেলো হার্ট রেটটা অনেক বেশি, প্রেশারটাও বেশি, বা সিম্পল অ্যামলোডিপিন দেওয়ার পরে হার্ট রেট বেড়ে যাচ্ছে, পেশেন্ট এসে বলছে বুক ধরপড় করছে, আমার হার্ট রেট 110 120 হয়ে যাচ্ছে, তাহলে আমরা কম্বাইন্ড দেবো। বা দুটো একসঙ্গে দেখা গেলো, কারো আমি প্রেশারটা পেলাম, ধরুন আর কথা বলছি 160/90 পেয়েছি, ঠিক আছে, এখানে কিন্তু অ্যামলোডিপিনটা আমি প্রথমে চুজ করব, ঠিক আছে। এবার দেখালো তার হার্ট রেট 64, প্রেশারটা বেশি, একে আপনি অ্যাটেনরল দিয়ে দিলেন, হার্ট রেটটা কিন্তু আরও ডাউন হয়ে যাবে। তাহলে যখন আমি কোনো পেশেন্ট অ্যাটেনরল বা বিটা ব্লকার দিচ্ছি, আমাকে অবশ্যই বেসলাইন হার্ট রেটটা দেখে নিতে হবে। যদি কারো হার্ট রেট খুব কম থাকে, তাহলে অ্যাটেন্ড দেওয়া যাবে না, তাহলে হার্ট রেটটা আরও কমবে, ব্রাডিকার্ডিয়া হবে, হার্ট ব্লক হবে, পেশেন্ট তার মাথা ঘুরে অজ্ঞান হয়ে আপনার কাছে আসবে, ঠিক আছে। সেই জন্য যখন কোনো পেশেন্টকে আমরা অ্যাটেনরল দিচ্ছি বা যে কোনো বিটা ব্লকার দিচ্ছে, মেটোপোলল, নেভিপোলল, বিসোনেক্সট, যাই হোক, ঠিক আছে, কোম্পানি তো আমাদেরকে স্যার এটা লিখুন, খুব ভালো ওষুধ, ঠিক আছে। আর একটা আমি বললো তখন পেশেন্ট আমি এটাই বলি, যে আপনি যে মেটোপোলের কথা বলেন, পেশেন্টের হার্ট রেট কমে, আমি কী করে দেবো, ওরা তো চাইবে আমার প্রোডাক্টটা সেল হোক, কিন্তু লজিকটা তো আপনাকে জানেন, পেশেন্ট বেরোবে আপনার কাছ থেকে, পেশেন্ট তো কিছু হলে আপনাকে এসে ধরবে এটা আপনি কী দিয়েছেন, ঠিক আছে। তাহলে যদি হার্ট রেট যদি নর্মাল থাকে বা কম থাকে, না, আমাদের নর্মাল হার্ট রেট হচ্ছে 60 থেকে 100, ঠিক আছে। হার্ট রেট যদি নর্মাল থাকে, আমি বলবো আমি এই বিটা ব্লকার দুটো অ্যাভয়েড করি, কারণ হার্ট রেট আরও বেশি কমবে, পেশেন্ট আরও প্রবলেমে চলে যাবে। অনেক সময় এমন হয় যে পেশেন্ট বহুদিন ধরে অ্যাটেনরল খেয়ে যাচ্ছে, খেতে খেতে হার্ট রেট 30-এর নিচে চলে গেছে, কমপ্লিট হার্ট ব্লক হয়ে গেছে, মাথা ঘোরা নিয়ে আসবে, মাথা ঘুরছে, ঠিক আছে। তো সেই জন্য যখনই কোনো পেশেন্টের বিটা ব্লকার চলবে, হার্ট রেটটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে, যে প্রেশার তো চেক করবো, প্রেশারটি কন্ট্রোল আছে কিনা, হার্ট রেটটা সবসময় আমাদের দেখতে হবে, ঠিক আছে। আমাদের নর্মাল হার্ট রেট এমনি অ্যাভারেজ 72 বলি আমরা, ঠিক আছে, নর্মাল হার্ট রেট বলতে অ্যাকচুয়াল হচ্ছে 60 to 100 পার মিনিট। তাহলে এইটা হলো অনেক নামে পাওয়া যায়, অ্যামলোসেপেটি নামে পাওয়া যায়, স্ট্যামলো বিটা নামে পাওয়া যায়, যেমন একই কম্পোজিশন স্ট্যামলো বিটা নামে পাওয়া যায়, স্ট্যামলো বিটা, স্ট্যামলো এখানে অ্যামলোডিপিন আছে, বিটা মানে বিটা ব্লকার মানে অ্যাটেনরল। তো
যে কোম্পানি যে নামে বিক্রি করে, বেশিরভাগ অ্যামলোসেপ এটি নামে পাওয়া যায়, অ্যামলোচেক এটি, অ্যামলোকাইন এটি, হাজার রকম ব্র্যান্ড নেম আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অ্যামলোডিপিন 5 বা 10 হয়, 5 দিয়ে শুরু করতে পারে, নাহলে 10-এ যেতে পারে। আর এটিগুলো 25 হয়, 50 হয়। হ্যাঁ, তো এই হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আরেকটা আছে ডিটাকে বলি আমরা ডাইউরেটিক্স। ডায়াবেটিক্স কথাটা মানে হলো যে এমন কিছু মেডিসিন যেটা আমাদের কিডনিতে গিয়ে কাজ করবে, নেফ্রনে গিয়ে কাজ করবে, ওয়াটার রিঅ্যাবজর্পশনটাকে বাধা দেবে। তাহলে ইউরিন দিয়ে ওয়াটারটা বেশি করে বেরিয়ে যাবে। বেশি ওয়াটার বেরিয়ে যাওয়া মানে ব্লাড ভলিউম কমবে, ব্লাড ভলিউম কম মানে হার্টে ভলিউম কম যাবে, আর হার্টে ভলিউম কম মানে ভেন্টেল কম কাজ করতে হবে, প্রেশার কম ক্রিয়েট করতে হবে, তাহলে ন্যাচারালি প্রেশারটা কমবে, ঠিক আছে। যেমন এই গ্রুপের মধ্যে আছে হাইড্রোক্লোরথিয়াজাইড, হাইড্রোক্লোরথিয়াজাইড বা ক্লোরোথিয়াজাইড আছে, না ক্লোরথ্যালিডন, সরি ভুল বলছি, ক্লোরথ্যালিডন। এবার আমি বলছি, দেখুন কিছু মেডিসিন এরকম লেখা হয় টেলমা AM নামে পাবেন, টেলমা AM, ঠিক আছে। টেলমা থেকে টেলমিসার্টান আছে, টেলমিসার্টান, এটা 40 হতে পারে, 80 হতে পারে, 120 হতে পারে, ঠিক আছে। আর AM মানে হচ্ছে অ্যামলোডিপিন, এটা 5 হয় সাধারণত, ঠিক আছে। এবার মজার বিষয়টা আমি একটু আগে বললাম যে প্লেন অ্যামলোডিপিন খেলে অনেকদিন খেলে পা ফুলে যায়। এবার যদি অ্যামলোডিপিন টেলমিসার্টান কম্বিনেশন ইউজ করা হয় তাহলে পা ফুলে না, এটা জানার একটা ব্যাপার আছে, এটা একটা গেল। বা এরকম নাম দেখবেন টেলমা H নামে পাওয়া যায় একটা মেডিসিন, টেলমা H। টেলমা 40 হতে পারে, 80 হতে পারে। অ্যাকচুয়ালি H মানে হচ্ছে কোনটা, হাইড্রোক্লোরথিয়াজাইড, ঠিক আছে। এটা হচ্ছে অনেক 6.25 হয়, 12.5 হয়। এটা আমরা 12.5-এর বেশি ডোজ বাড়ে না। হাইড্রোক্লোরথিয়াজাইড কিছু আছে যে খুব বেশি ডোজ বাড়ালেও প্রেশারটা খুব বেশি কমাতে পারে না, ঠিক আছে। তো টেলমা H নামে পাওয়া যায়। যেমন টেলমা আমি H বললাম, একটা 40 আছে, তার সঙ্গে 12.5 আছে, ঠিক আছে। আর এরকম পাবেন টেলমা AMH, টেলমিসার্টান আছে, AM মানে অ্যামলোডিপিন, H মানে হাইড্রোক্লোরথিয়াজাইড। তার মানে কি, এটা হলো A মানে ওই অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, অ্যামলোডিপিন মানে হলো C, ক্যালসিয়াম মানে H মানে হলো ডায়াবেটিক্স। তার এখানে ACD কম্বাইন করা আছে, এরকম বিভিন্ন আমাদের পাবেন আপনি। টেলমা AMH এটা 40 দিয়েও হতে পারে, ঠিক আছে। 40 হলো, অ্যামলোডিপিন 5 হয়, এটা 12.5 হয়। আর টেলমা 80ও হয়, 80 হলো, এটা 5 হলো, এটা 12.5 হলো। এবার যার যেরকম প্রেশার সেই হিসেবে ডোজটা আমি আস্তে আস্তে বাড়াবো। এবার কোন ডোজটা প্রিফার করবে এটা একদিন দুদিনে হবে না, দেখে দেখে করে 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 আস্তে আস্তে অভ্যাস হবে, ঠিক আছে। ডায়াবেটিক্স, প্রেশারের আরও কিছু মেডিসিন আছে, সেগুলো তারা আমি যাচ্ছি না, এগুলোতে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, ওই তো ব্যাপারটা, ঠিক, ওটা বলতে ভুলে গেলাম। সিটি মানে যে ক্লোরথ্যালিডন, সিটি মানে হচ্ছে ক্লোরথ্যালিডন। এবার এগুলোতে একটা প্রবলেম হয়, সেটা হলো বিশেষ করে এইটাতে দেখা গেছে, যদিও সব হয়, সোডিয়ামটা মাঝে মাঝে খুব বেশি কমে যায়। কোনো পেশেন্ট ধরুন এই মেডিসিনগুলো খাচ্ছে, হঠাৎ করে দেখলেন খুব বমি করছে, হাত পা ছেড়ে নিয়ে এসছে, তখন একটা আমাদের মাথায় থেকে সোডিয়াম কমে গেছে কিন্তু, ঠিক আছে। কারণ এই মেডিসিনগুলো ব্লাডে সোডিয়ামটা খুব বেশি কমিয়ে দেয়। প্লাস হচ্ছে এই মেডিসিনগুলো বহুদিন খেলে রক্তের সুগারের মাত্রাটা বেড়ে যায়, অনেক দিন খেলে, ঠিক আছে। কারণ হচ্ছে এই মেডিসিনগুলো না ইনসুলিনকে কাজ করতে দেয় না, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। সেই জন্য যাদের খুব আনকন্ট্রোল হাইপার টেনশন থাকে, সুগার থাকে, তাদের ক্ষেত্রে এই মেডিসিনগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। বা হয়তো ওষুধগুলো খাচ্ছে, কারো সুগার ছিল না, নতুন করে সুগার ডেভেলপ করে, তাহলে আমাকে এই মেডিসিনগুলো আস্তে আস্তে বাদ দিতে হবে। তাহলে এক একটা মেডিসিন চয়েস করার ক্ষেত্রে না অনেক ব্যাপার থাকে, যে কোনটা কখন দেবো না দেবো, এগুলো আস্তে আস্তে জানবেন, ঠিক আছে। টাইম কত হয়েছে, তা কটা বেজে? ও, অনেক টাইম আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এবার হচ্ছে কতগুলো কথা একটু বলে দিই। যে অনেক পেশেন্ট বলে, ডাক্তারবাবু প্রেশার ওষুধ খেলে তো সারা যে ওষুধ শুরু করবো না, বয়স তো সবেমাত্র আমার 30,
ওষুধ খেলে তো সারা জীবন খেতে হবে, নিশ্চয়ই যদি সারা জীবন খেতে হয় খেতে হবে আপনাকে, এটা নিয়ে কোনো ক্ষমা নেই। এবার দেখুন, আমরা সারা জীবন বেঁচে থাকার জন্য খাবার খাই তো, সকালে ব্রেকফাস্ট করছি, দুপুরে খাচ্ছি, বিকেলে টিফিন করছি, রাত্রে খাচ্ছি, এটা কিসের জন্য? বেঁচে থাকার জন্য। এই যে আমি এত কথা বলছি, আপনারা পড়াশোনা করছেন, আমি কিসের জন্য? সে তো বেঁচে থাকার জন্য। আলটিমেটলি দুটো পয়সা ইনকাম করে আমার সংসারটাকে চালাবো, এটাই তো। যদি এমন হতো যে সব কিছু ন্যাচারাল আমরা পেয়ে যেতাম, তাহলে এত কষ্ট আমরা কেউ করতাম? আমি করতাম? আমিও করতাম না, ঠিক আছে, কেউ করতো না। তাহলে আপনি বাঁচার জন্য এত কিছু করতে পারেন, আর বাঁচাটা ওষুধ কেন খেতে পারবেন না? সারাদিন 4 বার, সারা জীবন আপনি খেতে পারেন, আর প্রেসারে একবার কেন খাবেন? এবার ধরুন এই এই ভুল কনসেপ্টের জন্য বহু মানুষের জীবন চলে গেছে। মানে বয়স খুব কম, 30-40, ঠিক আছে, 50 বছর বয়স, একদম আনকন্ট্রোল হাইপার টেনশন, অনেক প্রেশার বেশি, ঠিক আছে। এবার কি হচ্ছে, পেশেন্ট কীভাবে, আমার তো প্রেশার বহুদিন থেকে আছে, আমার কোনো সমস্যাই হচ্ছে না। এবার কি হয়, দুম করে অতিরিক্ত প্রেশার বেড়ে মাথার ভেসে লাপচার করে গেল, মাথায় রক্ত, যেটা আমরা হেমোরেজিক সিভিএ বলি, স্ট্রোক যেটাকে বলি আমরা, ঠিক আছে। অতিরিক্ত হাইপার টেনশন এটা হয়, বিশেষ করে যাদের প্রেশার খুব বেশি থাকে, শীতকালে দুমদাম ভেসেল লাপচার করে গিয়ে লাইফটা তো ওখানেই শেষ। একটা ছেলে আমাদের পাশের গ্রামেরই ছিল, ওর বয়স কত ছিল, 35, 2-3 বছর হয়ে গেল, মারা গেছিল। তার অতিরিক্ত প্রেশার, তাকে বাড়ির লোক বলে প্রেশার খা, ডাক্তাররা বলে ওষুধ খা, আমাকে দেখি আমি বলি ওষুধ খা, ওই একই কথা। এত কম বয়সে ওষুধ খাবো, সারা জীবন তো পড়ে আছে। আর এবার সারা জীবনটা বেঁচে থাকার জন্যই তো ওষুধ খেতে হবে, তা দুম করে এবার স্ট্রোক হলো, আলটিমেটলি মারা যাবে। এরকম বহু মানুষের জীবন চলে যায়। তাদের একটা বক্তব্য কি, যে ওষুধ খেলে তো সাইড এফেক্ট হবে। হ্যাঁ, সাইড এফেক্ট হতেই পারে, সব জিনিসের ডেফিনেটলি সাইড এফেক্ট আছে। আমিও কীরকম বোঝাই পেয়েছি, ধরুন আপনার আয়ু 65 বছর, আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ, ঠিক আছে। আপনি ওষুধ খেলেন, ওষুধের সাইড এফেক্ট হলো আপনি 60 বছর বাঁচবেন। সাইড এফেক্টের জন্য 5 বছর আপনার জীবন থেকে বাদ চলে গেল। আর ওষুধ না খেলে আপনার এখন বয়স 40 বছর, আর খুব বেশি 5 থেকে 10 বছর বাঁচবেন। 5 বছর আমি ধরুন 10 বছরে ধরলাম, তো আপনি 50 বছর বাঁচতে চাইবেন না 60 বছর বাঁচতে চাইবেন? তাহলে ওষুধ কেমন সাইড এফেক্ট হোক, 5 বছর আয়ু কমুক, আরও 5 বছর বেশি বাঁচে, জিনিসটা এরকম, ঠিক আছে। অনেক পেশেন্টের সুগার ওষুধ আমি খাবো না, সুগার আমার তো 5 বছর ধরে অনেক দিন সুগার কিছুই হচ্ছে না, এই করতে করতে হঠাৎ করে কিডনিটা খারাপ হবে, জীবন শেষ। আমার একজন সিনিয়র দাদাই বলতে পারি, আমার থেকে কত হয়তো 7-8 বছর, 5-6 বছরের বড় ছিল, বহু সুগার, আমাকে দেখে তাকে বারবার বলি যে আপনি ওষুধ খান, ওষুধ খান। না, আমার তো 5 বছর এমনি সুগারতে কিছুই হয় না। তার কিছুদিন পরে ডায়ালিসিস শুরু হলো, আলটিমেটলি মারা গেল, দুটো ছোটো ছোটো বাচ্চা রেখে। ওই একটাই কথা, এখনই ওষুধ খাবো, সারা জীবন তো পড়ে আছে, সারা জীবন বাঁচার জন্যই তো ওষুধটা খেতে হবে, নাহলে তো কিডনি খারাপ হবে, চোখ খারাপ হবে, ঠিক আছে। সেজন্য যাদের প্রেশার বেশি থাকবে, বয়স যতই কম হোক, ওষুধ খেতে হবে সারা জীবন সুস্থভাবে বাঁচার জন্য, ঠিক আছে। আমি কম করে হলেও 10-12 বছর থেকে প্রেশার ওষুধ খাচ্ছি, খেয়ে দিব্যি ভালো আছি, কোনো অসুবিধা নেই, আমাকে খেতেই হয় ডেলি, দিব্যি খেয়ে ভালো আছি, চলছে লাইফ। তো না খেলে তো কি না কি হয়ে যেত, ঠিক আছে। হ্যাঁ, জীবনটাকে ভালো রাখাটাই হচ্ছে বেশ। সুতরাং ওই সারা জীবন ওষুধ খেতে বলে ওষুধ শুরু করলে ভিত থেকে বেরিয়ে আসতে হবে, দরকার হলে খেতে হবে। আর খাবে না তো আপনার ক্ষতি, আমার কি হবে? ক্ষতিটা তোমার হবে, তোমার ফ্যামিলির হবে, যে চলে যাবে তার ফ্যামিলি সাফার করবে, ঠিক আছে। কিন্তু ওষুধটা দরকার হলে খেতে হবে, এটা একটা দিক গেল। আর ঠিক আছে, হ্যাঁ, তো প্রেশার ওষুধ কখন দেবো আমরা? সকালে যেটা বললাম, যে বিশেষ করে ওই যে এসি ইনহিবিটরগুলো রাত্রে আমরা দিই, ঠিক আছে। এবার হচ্ছে বাকি যে ওষুধগুলো থাকলো সেগুলো আমরা, এবার হচ্ছে কি হয়, যেমন টেলমিসার্টান, এগুলো কতগুলো জিনিস, ঠিক আছে, ছোট ছোট জিনিস, কিন্তু এগুলো অনেক সময় হয়। এটা যে 40 দিয়ে শুরু করি আমরা, ঠিক আছে, 20ও হয়, যাদের কম 20 দিয়ে শুরু করলাম, 80 হয়, ঠিক আছে। এবার হচ্ছে যে টেলমিসার্টানটাকে আপনি সকালেও দিতে পারেন, রাত্রেও দিতে পারেন, তবে পুরো ডোজটা একসঙ্গে দিতে। যেমন ধরুন কারো টেলমিসার্টান 80 লাগছে, আমি এরকমও করতে পারি, সকালে 40 দিলাম, রাত্রে 40 দিলাম, এটা করা যাবে না। টেলমিসার্টানের ডোজটাকে একসঙ্গেই দিতে হবে। আপনি সকালে 80 দিন, যেমন অ্যামলোডিপিন আছে, ঠিক আছে, অ্যামলো আমি দিনে 2 বার দিতে পারি, কোনো সমস্যা নেই, সকালে রাত্রে দিলাম, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু টেলমিসার্টানটা একবারই দিতে হবে। এবার হচ্ছে আমি কাকে সকালে দেবো আর কাকে রাতে। এবার ধরুন এই যে স্ট্রোকগুলো, প্রেশার খুব বেশি আছে, স্ট্রোকের যে ঘটনাগুলো ঘটে না, আর্লি মর্নিংগুলোতে বেশি হয়, খুব আর্লি মর্নিংয়ে। মানে আর্লি মর্নিং মানে কি, আমার দিনের শুরু হচ্ছে, বডি তখন কি করে, সারাদিনের অ্যাক্টিভিটি নিজেকে প্রিপেয়ার করে, তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। আর তখন যদি প্রেশার বেশি থাকে, দুম করে ভেসেল লাপচার হয়ে গিয়ে, যদি আমরা কোনো পেশেন্টকে সাসপেক্ট করি যে প্রেশারটা অনেক বেশি, বা ফ্যামিলিতে একটা স্ট্রোকের হিস্ট্রি আছে বা হতে পারে, তাদেরকে আমরা বলে রাত্রে ওষুধটা খাবেন, তাহলে সকাল সকাল প্রেশারটা ভালো কন্ট্রোল থাকবে। ওটা ডিপেন্ড করছে যে পেশেন্ট প্রোফাইল দেখে আমরা চুজ করি যে সকালে দেবো না রাত্রে দেবো। তো এগুলো যেটা বললাম, এসি ইনহিবিটারগুলো রাত্রেই আমরা দিই, কিন্তু বাকি মেডিসিনগুলো আমরা সকালে রাত্রে ডিপেন্ড করে পেশেন্টের কী কন্ডিশন আছে, সেটা আপনি একদিনে বুঝতে পারবেন না, ধীরে ধীরে দেখে দেখে ওটা বুঝতে পারবেন। এবার প্রেশার ওষুধ না খেলে কি প্রবলেম হবে, ঠিক আছে। আচ্ছা, প্রেশার যখন কারো প্রথম ধরা পড়লো, ঠিক আছে, তো আমরা কিছু টেস্ট করি। হ্যাঁ, যেটা প্রথমে বলে দিই যে প্রেশার কেন হয়,
ঠিক আছে। প্রেশার কেন হয় তার অনেকগুলো কারণ আছে। একটাকে বলি আমরা এসেনশিয়াল হাইপারটেনশন, এসেনশিয়াল হাইপারটেনশন, বা এটাকে বলি আমরা প্রাইমারি হাইপারটেনশন। আরেকটা নাম আছে ইডিওপ্যাথিক হাইপারটেনশন, ঠিক আছে। প্রাইমারি মানে প্রাইমারি, যার কোনো আমরা কারণ জানি না। ইডিওপ্যাথিক কথাটা মানে আছে, ইডিও মানে হচ্ছে আননোন, অজানা, ঠিক আছে। আর প্যাথিক মানে হচ্ছে প্যাথোলজি, মানে আমার জানা নেই যে কি কারণে প্রেশারটা হচ্ছে। সেজন্য এসেনশিয়াল হাইপারটেনশন, প্রাইমারি হাইপারটেনশন বা ইডিওপ্যাথিক হাইপারটেনশন। মানে ধরুন একটা পেশেন্ট আমার কাছে প্রেশার নিয়ে আসলো, সে আমাকে জিজ্ঞাসা করছে ডাক্তারবাবু প্রেশারটা কেন হলাম, তার সমস্ত ইনভেস্টিগেশন করলাম, তার সমস্ত ব্লাড কাউন্ট দেখবো, সোডিয়াম পটাশিয়াম দেখবো, থাইরয়েড দেখবো, থাইরয়েডেও প্রেশার বাড়ে বা কমে, ঠিক আছে। আরেকটা হয় ইয়াং এজে প্রেশার আসলে একটা আমাদের জিনিস দেখতে হয় রেনাল আর্টারি স্টেনোসিস, মানে এই যে কিডনিতে যে রেনাল আর্টারি যাচ্ছে, অনেক সময় কি হয় এটা না মানে কনজেনিটালে খুব সরু থাকে ওদের, ওটাকে বলে আমরা রেনাল আর্টারি স্টেনোসিস। স্টেনোসিস মানে ছোট হয়ে যাওয়া। তো ইয়াং এজে খুব কমন না, কিন্তু ইয়াং এজে হাইপারটেনশন আসলে আমরা রেনাল আর্টারি ডপলার স্টাডি করে দেখি, ঠিক আছে। তো সমস্ত রকম বা হার্টে টেস্ট করে দেখি, সমস্ত কিছু করে দেখলাম, আমি কিছু খুঁজে পাচ্ছি না, তার মানে ইডিওপ্যাথিক, আননোন, এসেনশিয়াল, প্রাইমারি হয়ে গেছে, ওষুধ খেতে হবে। আমার যেরকম আছে, আমি কোনো কারণ নেই, আমার হয়ে গেছে, খেতে হচ্ছে, এখন খেয়ে যাচ্ছে, দিব্যি ভালো আছে। তো এটাই মোটামুটি 90%, মানে 90% ক্ষেত্রে আপনি কোনো কারণই খুঁজে পাবেন যে কেন প্রেশারটা হলো, ইডিওপ্যাথিক দিতে পারে, ঠিক আছে। আর বাকি 10% ক্ষেত্রে সেটা হতে পারে থাইরয়েডের সমস্যা আছে, ভেসেল হয়ে আছে, বা হার্টের সমস্যা হয়েছে, বা কিডনির সমস্যা হয়েছে, বা আরও কিছু কিছু অন্যান্য অসুখ আছে, যেমন অ্যাক্রোমেগালি বা কুসিং ডিজিজ। না, এগুলোকে বলি আমরা সেকেন্ডারি। সেকেন্ডারি মানে হচ্ছে অন্য কোনো একটা ওষুধ থেকে এই প্রেশারটা বেড়ে গেছে, যেটাকে বলে এটা 10%, ঠিক আছে। তো ওই হিসেবে ট্রিটমেন্টটা হয়। এটা গেল, তাহলে প্রাইমারি সেকেন্ডারি ব্যাপারটা জানলেন। আর হ্যাঁ, এবার লাস্ট যেটা বলে দিই যে প্রেশারতে কী কী অসুবিধা হয়। যেটা বললাম একটু আগে, যে খুব বেশি প্রেশার থাকলে একটা সময় পরে স্ট্রোক হতে পারে, ব্রেনে স্ট্রোক। স্ট্রোক দু রকমের হয়, একটা হচ্ছে ভেসেল রাপচার করে গিয়ে ব্লাড বেরিয়ে গেল, আরেকটা হয় যে আর্টারিটা শুরু হয়ে গিয়ে, বা শুরু হয়ে গেলে বললে ভুল হয়, আর্টারির মধ্যে রক্ত চলাচলটা কমে যায়, ওটা ইস্কেমিক, আমরা সিভিএ, ওটা আলাদাভাবে বলবো। তাহলে একটা হলো স্ট্রোক, একটা হেমোরেজিক হতে পারে। হেমোরেজিক মানে হলো যে ব্লাড ভেসেল রাপচার করে ব্রেনের ভেতরে হেমারেজ বা ব্লিডিং হয়ে গেছে। আরেকটাকে বললাম ইস্কেমিক, মানে হচ্ছে যে ব্রেনের ভেতরে ব্লাড চলাচলটা কমে গেছে। দুটো ক্ষেত্রেই স্ট্রোক হয়, দুটো ট্রিটমেন্ট প্রোটোকল আলাদা, ঠিক আছে। এটা একটা গেল। আপনার হার্টের সমস্যা হবে, ইস্কেমিক হার্ট ডিজিজ হবে, ঠিক আছে। পরবর্তীতে নানা রকম সমস্যা দেখা দেবে, হার্ট ফেলিওর হবে, এটা হার্ট ফেলিওর, হার্টের সমস্যা হবে, ঠিক আছে। অনেকদিন পেশেন্ট থাকলে আপনার কিডনির সমস্যা হবে, রেনাল ফেলিওর হবে পরবর্তীতে। আমাদের চোখে রেটিনাতে সমস্যা হয়, ওটাকে আমরা বলি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি। ঠিক আছে। তারপর অনেক সময় পায়ের দিকে ভেসেলগুলো খারাপ হয়ে গিয়ে রক্ত চলাচল কমে যায়, পেরিফেরাল পা পচতে শুরু করে, যেটাকে আমরা পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ বলি, ঠিক আছে। এগুলো হয়। আর আরেকটা হয় হাইপারটেনসিভ এমার্জেন্সি হয় একটা, হাইপারটেনসিভ এমার্জেন্সি। প্রেশার বেড়ে গিয়ে খুব খারাপ কন্ডিশন হয়, ঠিক আছে। এগুলোও তো মানে হাসপাতালেই বা আমাদের কাছেই চলে আসে, ঠিক আছে। যেমন একটা খুব হয় যে প্রেশার খুব বেশি বেড়ে আছে, হঠাৎ করে তাহলে পেশেন্ট খুব ঠিকঠাক রেসপন্স করছে না, চুপচাপে অজ্ঞান হয়ে বা একটা কোমা টাইপের হয়ে পড়ে আছে। ওটাকে দেখা গেল আমি সমস্ত কিছু করে দেখলাম, সব কিছু ঠিক পাচ্ছে, কোনো প্রেশারটা বেশি, একটা হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি বলে একটা প্রবলেম হয়, ঠিক আছে। ওটা কিছু হয় না, ওই ব্লাড ভেসেলগুলোর পারমিয়াবিলিটি বেড়ে গিয়ে ব্লাডে ওই মানে ব্রেনের মধ্যে ফ্লুইড জমতে শুরু করে, ব্রেন ইডিমা হয়। ওগুলো ট্রিটমেন্ট যদি রাপচার না হয়ে যায়, মানে হিমোরেজ বা সিভিএ না হয়ে যায়, তাহলে বেশি কিছু ম্যানেজমেন্ট এগুলো করলে মোটামুটি ভালো হয়ে যায়, এমআরআই করে ডায়াগনোসিস কনফার্ম করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে অনেক সময় যেটা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন বলি আমরা, প্রেশার অনেক বেশি বেড়ে গেছে, তার সঙ্গে চোখের চারিদিকে প্যাপিলো এডিমা হয়, যেটা রেটিনোস্কোপি করে দেখতে হয়। দেখো ওগুলো আর জানার দরকার নেই, তখন আর কারো কাছে যাবে না, ডাইরেক্ট হাসপাতালে আসবে, ঠিক আছে। এবার হচ্ছে, আর আমি এখন কিছু বলবো না, যদি কোনো প্রশ্ন থাকে প্রেশার নিয়ে আপনারা বলুন, আমি বলে তারপর শেষ করবো আজকে। প্রেশার রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ হ্যাঁ, ওটা বলে দেবো। আজকের টপিকটা এই রিলেটেড কটা বাজে এখন, টাইম কত হয়েছে?
ঠিক আছে, প্রশ্ন করুন প্রেশার নিয়ে, বা ঠিক আছে অন্য কোনো প্রশ্ন করতে পারেন, ছোট করে বলে দেবো। অ্যালার্জিটা বাদ, ওটা একদিন এরপর দিন না হয় বলে দেবো আমি, ঠিক আছে। অন্য কিছু আমি মনে করতে পারছি না। পেশেন্ট তো অনেক কিছু আমাদের এসে জিজ্ঞাসা করে, পেশেন্ট মাঝে মাঝে এমন প্রশ্ন করে এসে না যে আমরা মানে অনেক হেসে ফেলি অনেক সময় পেশেন্টের প্রশ্ন শুনে, ঠিক আছে। এটা বলুন, 10-15 মিনিট সময়টা কাটানোই যায়। মাথায় আসছে না, আমারও মাথায় আসছে না কি বলবো। হ্যাঁ হ্যাঁ, আছে তো অনেক কিছু, অনেক প্রশ্ন। আমি যা অন্য টপিক শুরু করি তাহলে তো অনেক কিছু পড়িয়ে দেবো, কিন্তু বড় টপিকে আমি ঢুকতে পারবো না। সেই জন্য বড় টপিক হবে না, আগে আমি আপনাদেরকে প্রশ্ন করছি, কিছু দিয়ে থাকলে বলুন। হ্যাঁ, আচ্ছা।